বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এন্টারপ্রেনার অ্যান্ড ই কমার্স ফোরাম কর্তৃক আয়োজিত আজকে ট্রেনিং সেশনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে ট্রেনিং সেশনটি রাত 8টায় শুরু হওয়ার কথা ছিল। আর সেম টাইমে আমার আরেকটি ট্রেনিং সেশন থাকাতে সেটা শেষ করে সেটা ছিল আসলে বাহিরে, তো সেটা ক্লোজ করে আসতে একটু দেরি হয়ে গেল, এই জন্য আমাদের টাইমটা একটু রিশিডিউল করতে হলো। আমাদের যিনি ট্রেনার ছিল তার সাথে আমরা ডিসকাস করে আমাদের টাইমটা রিশিডিউল করেছি। আমাদের আজকে ট্রেনার হলো অত্যন্ত দক্ষ এবং যোগ্য একজন ট্রেনার, যিনি কর্পোরেট লেভেলে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ট্রেনিং দিয়ে থাকেন, ইউথ ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন। আপনাদেরকে ইতিমধ্যে ঘোষণা দেওয়া হয়েছে ইউথ সেন্টার নামে একটি প্রতিষ্ঠানের তিনি ফাউন্ডার সিও হিসেবে আছেন। পাশাপাশি বাংলাদেশের তরুণদের নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রোগ্রাম স্পিকার হিসেবে, রিসোর্স পার্সন হিসেবে উনি ট্রেনিং করিয়ে থাকেন এবং কর্পোরেট লেভেলে বিভিন্ন প্রতিষ্ঠানে যারা কর্পোরেট মার্কেটিং বা বিভিন্ন ধরনের উদ্যোক্তা ট্রেনিং গুলো করিয়ে থাকেন। তার নাম আপনারা ইতিমধ্যে শুনেছেন, তিনি আর কেউ নয়, তিনি আমাদের ইএফ গ্রুপের অন্যতম একজন উদ্যোক্তা, যিনি ইতিমধ্যে আমাদের ইএফ গ্রুপের সাথে সরাসরি সংযুক্ত হয়ে আমাদের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করছেন। তিনি হাসান আল মামুন, যিনি ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়ালেখা শেষ করে এখন কর্পোরেট জব করছেন বাংলাদেশের অন্যতম প্রতিষ্ঠানে। তো আমরা সরাসরি এখন হাসান আল মামুন ভাইয়ের কাছে যাব। তার আগে আপনাদেরকে একটু নিয়ম কানুন বলে দেই। আমাদের এই ট্রেনিং সেশনটি এখন প্রতি মাসে একটা বা দুটা বা আরো বেশি ট্রেনিং হবে, যেহেতু আমাদের এই উদ্যোক্তা গ্রুপটা আমরা বিভিন্ন ধরনের উদ্যোক্তাদের ট্রেনিং সেশন শুরু থেকেই করে আসছি। এখন আবার ধারাবাহিকভাবে এই ট্রেনিং সেশন গুলো হবে। আজকে যে ট্রেনিং সেশনটি আছে, এই ট্রেনিং সেশনটি যদিও আপনারা এখানে ফ্রি ঘোষণা করা হয়েছে, বাট এই ধরনের ট্রেনিং সেশন গুলো যদি অনেক সময় করানো হয়, ডে লং ট্রেনিং সেশন, যেখানে 2000-3000 টাকা দিয়ে মানুষ ট্রেনিং সেশন গুলো করার জন্য টিকিট নিতে হয়। কিন্তু আমরা আজকে উদ্যোক্তা গ্রুপে এন্টারপ্রেনার অ্যান্ড ই কমার্স ফোরাম গ্রুপের সদস্যদের জন্য সেই ট্রেনিং সেশনটি আমরা ফ্রি অফ কস্ট সবার জন্য উন্মুক্ত করে দিয়েছি। ইতিমধ্যে আমাদের যে গ্রুপে আমাদের জুম লিঙ্কটা শেয়ার করা হয়েছে, যারা আমাদের সরাসরি এখানে ট্রেনিং স্লাইড শো প্রেজেন্টেশনটা দেওয়ার পরে প্রশ্ন উত্তর পর্ব থাকবে, সেখানে যারা উদ্যোক্তা আছেন তারা যদি সরাসরি প্রশ্ন করতে চান, আমাদের আজকের যে রিসোর্স পার্সন আছে, রিসোর্স প্যানেলে যারা আমাদের এখানে কথা বলবেন, আমাদের হাসান আল মামুন ভাই আছেন, তাকে যদি যে ট্রেনিংটা করানো হবে সেই বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা সরাসরি প্রশ্ন করার সুযোগ পাবেন। সেই জন্য আমরা আজকে জুম লিঙ্কটি সবার জন্য উন্মুক্ত করে দিয়েছি। এখানে আমাদের জুম লিঙ্কে 100 জনের মতো জয়েন করতে পারবে। আপনারা যদি জয়েন করতে চান, আপনারা আমাদের জুম লিঙ্কে সরাসরি জয়েন করতে পারেন। তো আমরা আর কোনো বক্তব্য নয়, আমরা সরাসরি আমাদের ট্রেনিং সেশনে চলে যেতে চাই। আমরা যারা আছি সবাই আপনাদের মাইক এবং ভিডিওটি মিউট করে রাখবেন, কারণ এটা একটা প্রফেশনাল ট্রেনিং সেশন। এখানে শুধু স্পিকার যিনি থাকবেন তার ভিডিওটা অন থাকবে। আমরা সবাই যখন প্রশ্ন উত্তর পর্ব থাকবো, তখন আমি পরিচালনায় থাকবো। আপনারা হ্যান্ড রাইজ করতে পারেন, অথবা যে একটা চ্যাট প্যানেল আছে সেখানে যদি আপনারা মেসেজ দেন, আপনাদেরকে প্রশ্ন করার সুযোগ দেওয়া হবে। এটা খুবই কর্পোরেট এবং প্রফেশনাল একটি ট্রেনিং সেশন। আশা করি সবাই আমাদেরকে সহযোগিতা করবেন ট্রেনিং সেশনটি সফলভাবে সম্পন্ন করার জন্য। আবার বলে রাখি, যারা আমাদের এই ট্রেনিং সেশনে জয়েন করতে চান, আপনারা সবাই জুম লিংকে ক্লিক করে জয়েন করতে পারেন। আমি সরাসরি চলে যাচ্ছি হাসান আল মামুন ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম। মামুন ভাই কেমন আছেন? মামুন ভাইকে আমি স্পিকার ভিউ দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো লাগছে অনেকে এখানে দেখে। তো আমরা ট্রেনিং শুরু করতে যাচ্ছি এবং আমরা ট্রেনিং এর মাঝেই কথা বলে নেব আশা করি। যেহেতু শীতের রাত, আমাদের একটু দেরি করে জয়েন করার শিডিউলটা করা হয়েছে, তো আমরা কথা না বাড়িয়ে আমি ট্রেনিং সেশনে যাচ্ছি। আর আমি একটু স্ক্রিন শেয়ার করার জন্য আমি 1 মিনিট চেয়ে নিচ্ছি। আমি এই মধ্যে আমি আমার স্ক্রিনটি শেয়ার করে নেব। আপনি ট্রেনিং সেশনটার শীর্ষক, যে আমরা তো এক কথা বলেছি যে ট্রেনিং ভুল, উদ্যোক্তাদের যত ভুল এবং সেটার সমাধান, আপনি স্ক্রিন শেয়ার করতে করতে এই বিষয়ে বলতে পারেন আজকে মানে শীর্ষ যে শব্দ এই সম্পর্কে, টাইটেলটা সম্পর্কে। আচ্ছা, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আসলে হ্যাঁ, যেহেতু আমরা দেরিতে শুরু করেছি, তো
আমরা আসলে সরাসরি ট্রেনিং এ যেতে চাই। তো আমাদের আজকের সেশনটি হচ্ছে উদ্যোক্তাদের যত ভুল ও তার সমাধান। আসলে আমরা দেখেছি যে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা আলোচনা করি এবং আমাদের আলোচনাটা আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে করার চেষ্টা করব। যে আমরা যে দেখেছি যে বাংলাদেশ একটি বিজনেস কান্ট্রি দেশ। যে দেশের মানে এখানে কিন্তু অনেক বিজনেস করার অপরচুনিটি রয়েছে। এবং কিন্তু আমাদের যারা এন্টারপ্রেনিউর রয়েছে, যারা উদ্যোক্তা রয়েছে, তারা কিছু ভুল বা কিছু বিষয়ে তাদের প্রপার নলেজ বা না জানার কারণে অনেক সময় কি তারা কিন্তু পারফর্ম করতে পারছে না। যে হারে তাদের প্রফিট হওয়া দরকার বা বিজনেস যে হারে গ্রোথ হওয়া দরকার, গ্রোথটা মন্থর। তো এই বিষয় নিয়ে আসলে আমরা রেগুলার ট্রেনিং করে থাকি। আমি নিজেও একজন রেগুলার ট্রেনিং করে থাকি এই বিষয়টি, এবং এই ট্রেনিংটি মূলত একটি ডে লং ট্রেনিং। তো সেটিকে একটু কাটছাঁট করে ১ ঘন্টার কম সময়ে আনা হয়েছে। তো চেষ্টা করেছি যে সহজভাবে উপস্থাপন করার জন্য। তো অনুষ্ঠানের শুরুতেই সকলকে আমাদের উদ্যোক্তাদের যত ভুল ও তার সমাধান ট্রেনিং এ সকলকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি, এবং এই প্রশিক্ষণটি আয়োজন করেছে এন্টারপ্রেনিউর এন্ড ই-কমার্স ফোরাম। তাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই অনুষ্ঠান সুযোগ করে দেওয়ার জন্য। তো আমার পরিচিতি অলরেডি সকলে দিয়ে দিয়েছে। আমি একটি গ্রুপ অফ কোম্পানিতে রয়েছি ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে। এর পাশাপাশি আমি পার্সোনালি ২ টি ইনিশিয়েটিভ নিয়ে কাজ করছি। ইয়ুথ সেন্টার, এটি ইয়ুথদের অর্গানাইজেশন। আরেকটি হচ্ছে এইচ এ মামুন ফ্যাসিলিটেশন সেন্টার, সার্ভিস এন্ড ফ্যাসিলিটেশন সেন্টার। এটি মূলত একটি কনসাল্টিং ফার্ম। এটি আমি চেষ্টা করছি সবাইকে নিয়ে কাজ করতে। তো যেটি বলছিলাম, আমি ট্রেনিং সেশনে আপনাদের সকলের অংশগ্রহণ কামনা করছি। আপনাদের যেকোনো প্রয়োজনে বা যেকোনো তথ্য ইনক্লুড করার জন্য আমার সাথে সহযোগিতা করবেন। কারণ আমরা ট্রেনিংটি একেবারেই ইনফরমাল করতে চাচ্ছি, যাতে সকলের পার্টিসিপেট থাকে। আচ্ছা, একটি পরিসংখ্যান দিয়ে আমি শুরু করতে যাচ্ছি। আপনাকে খেয়াল করবেন যে বাংলাদেশে এভারেজ প্রতিটি ১০০টি ব্যবসার মধ্যে মাত্র ১০টি ব্যবসা সফল হয়। আবার এই ১০টির মধ্যে ৯টি কিন্তু ৫ বছরের মধ্যে বন্ধ হয়ে যায়। ঠিক আছে? এটা কিন্তু কমন চিত্র। এটি যদি আমরা বাংলাদেশের বিভিন্ন স্ট্যাটিস্টিক দেখি, সেখান থেকে এই স্ট্যাটিস্টিকটা নেওয়া হয়েছে। কখনো কি ভেবে দেখেছেন আপনারা যে বা আমরা কখনো কি ভেবে দেখেছি যে কেন এমন হয়? তো উত্তরটা কিন্তু আমরা সবাই জানি। উত্তরটা কিন্তু উদ্যোক্তাদের ভুল। যে বিষয়টা নিয়ে আমরা আসলে আজকে কথা বলব। যে আমরা যারা উদ্যোক্তা রয়েছি, ঠিক আছে? তাদের হয়তো ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত বা বিভিন্ন পরিবেশ পরিস্থিতির শিকার হয়ে বা বিভিন্ন কারণে তারা বা বিষয়টি না জানার কারণে তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। এইজন্য কি হচ্ছে যে ব্যবসার উপর তাদের একটা ইমপ্যাক্ট পড়ে যাচ্ছে। তো সেই ইমপ্যাক্ট থেকে কিভাবে রক্ষা পেতে পারি সেই বিষয়ে নিয়ে আমরা কথা বলব। প্রথমেই আমি যে বিষয়টি একটা কোর্স দিয়ে শুরু করতে চাচ্ছি আলবার্ট আইনস্টাইনের, "Anyone who has never made a mistake, he has never tried anything new." অর্থাৎ যে কখনো মিস্টেক করে না সে কিন্তু কখনো ভালো কিছু করতে পারে না। ঠিক আছে? সো আমরা যারা মিস্টেক করব তারাই আসলে কাজ করলেই ভুল হয়। কাজ না করলে কখনো ভুল হয় না। সো ভুল আসলে কিন্তু কাজের একটি অংশ। ভুল আসলে কিন্তু ব্যবসার একটি অংশ। ব্যবসার সব কাজেই যে সঠিক হবে এমন কিছু না। তো আমরা উদ্যোক্তাদের ২ টি ভুল দেখেছি সাধারণত। আমাদের উদ্যোক্তারা ২ টি ভুল করে থাকে ব্যবসার ক্ষেত্রে। আ সেটি হলো, ১ম টি হলো উদ্যোগ গ্রহণের সময়ের ভুল এবং চলমান ব্যবসার ভুল। আমি একটু অডিয়েন্স এর কাছে যেতে চাচ্ছি। আমাদের যারা পার্টিসিপেন্ট রয়েছে তাদের কাছে যেতে চাচ্ছি, তাদের কাছে শুনতে চাচ্ছি। আ আপনারা কি মনে করেন যে এর এই যে উদ্যোগ গ্রহণের সময় কি ভুল করে থাকে? আপনাদের কাছে যদি আমি ১ টা ২ টা ফিডব্যাক পাই, পরবর্তীতে আমরা সেগুলো মিলিয়ে দেখব আসলেই কি। আপনারা যদি কেউ এড করতে চান আমার সাথে এড করতে পারেন যে আমাদের উদ্যোক্তারা উদ্যোগ গ্রহণের সময় কি ভুল করে থাকে? অলি ভাই আপনি শেয়ার করতে পারেন। অলি ভাই সহ যারা আছে, দীপা সিদ্দিকী, শামীম রেজা ভাই, খালেদা আক্তার আপনি দেখতে পাচ্ছি। আপনারা শেয়ার করতে পারেন। উদ্যোক্তাদের প্রধান ২টি ভুল: উদ্যোগ গ্রহণের সময় ভুল, চলমান ব্যবসায় ভুল। হ্যাঁ, উদ্যোগ ১ম ভুলটা গ্রহণের তারা সময় তখন কাজ শুরু করে তখন কিছু ভুল করে। কিরকম হতে পারে যদি এক্সাম্পল দিতেন তাহলে আমাদের জন্য সুবিধা হতো। সেটা হলো তার যে নিজস্ব দক্ষতা বা যোগ্যতা বা তার যে পারিপার্শ্বিক অবস্থান সে হুম, অনুযায়ী হুম, হয়তো ব্যবসার ধরনটা নির্ধারণে তার হয়তো ভুল হতে পারে। হুম। এরকম একটি ভুল হতে পারে। আচ্ছা। আর কি চলমান ব্যবসায় ভুল? মানে ব্যবসা অলরেডি শুরু করেছে তারপরে কিন্তু তার বেশ কিছু ভুল করে থাকে। এইরকম কিরকম ভুল হতে পারে? সঠিক সময়, সঠিক প্রোডাক্ট নির্ধারণ, হুম?
তো শীতকালীন ধন্যবাদ। পোশাক। আসলে আমরা এটা ভেরি কমন বিষয়, আমরা কম বেশি সকলেই জানি। তো আমি শুরুতেই বলেছি আমরা ট্রেনিংটি আসলে যদিও ট্রেনিং করছি, ট্রেনিংটি আসলে আমরা ভেরি ইনফরমাল করতে যাচ্ছি যেন সকলেই অংশগ্রহণমূলক হয়। আর আরেকটি বিষয় যে মানে ডিসট্যান্স লার্নিং এ অনেক বেশি ড্রব্যাক থাকে। আমরা চেষ্টা করব সেই ড্রব্যাকটা সকলে পার্টিসিপেট করার মাধ্যমে সেই ড্রব্যাক গুলো দূর করার জন্য। তো আমরা একটু দেখে নেই যে ব্যবসার উদ্যোগ গ্রহণের সময় যে ভুলগুলো আমরা করে থাকি সেই বিষয়ে আমরা এক নজরে দেখে নেব। এগুলো আমরা সবাই জানি। তো এগুলোতে আমরা বেশি সময় দেব না। আমাদের সামনে যে বিষয়গুলো রয়েছে সেগুলো সময় দেব। সাধারণত উদ্যোক্তারা যে কমন ভুলগুলো করে থাকে সেটি হলো ১ নাম্বার হলো ব্যবসা ও নিজের সম্ভাব্যতা ও যৌক্তিকতা যাচাই বাছাই না করা। তারা তাদের যে ব্যবসাটা করবে বা শেষ। সেই ব্যবসাটার যৌক্তিকতা আছে কিনা, সেই ব্যবসার সম্ভাবনা কি বা তার যে সে যে উদ্যোগ নিয়েছে তার কতটুকু ক্যাপাবিলিটি রয়েছে এগুলো সাধারণত আমরা কি করি না, যাচাই বাছাই করি না। না করেই ব্যবসা একটা শুরু করে দেই। আচ্ছা। ২য় নাম্বারটা হলো লিগ্যাল আইডেন্টিটি এন্ড ভিজিবিলিটি। এটাকে আমরা গুরুত্ব দেই না। যেমন আমি একটু ভেরি রিসেন্ট উদাহরণ দেই। আপনার করোনা পরিস্থিতির কারণে আমরা বিভিন্ন স্ট্যাটিস্টিক দেখাচ্ছে বাংলাদেশে প্রায় ১০ লক্ষ মানুষ কিন্তু বেকার হয়ে গিয়েছে বা কর্মহীন হয়ে গিয়েছে। ঠিক আছে? অনেকের ইনকাম লেভেল কমে গেছে। অনেকের সেলারি কমিয়ে দিয়েছে। এরকম নানাভাবে তাদের কি অনেকেই আ বেকারের বেকারের পাশাপাশি বা ইনকাম লেভেল কমে গেছে। এরকম নানা সমস্যার সম্মুখীন হয়েছে। তারা কি করেছে ওই সময়? তারা কিন্তু এই অনলাইন প্ল্যাটফর্মকে ব্যবহার করে তারা সব উদ্যোক্তা হয়েছে। এবং এখন অনেকেই ভালো কাজ করছে। কিন্তু আমি অনেকের সাথে কথা বলেছি বিভিন্ন ট্রেনিং এ বা বিভিন্ন অন টু অন কথা বলে দেখেছি। তারা কিন্তু তাদের লিগ্যাল ডকুমেন্ট গুলো ঠিকঠাক করার সুযোগ পায়নি বা তখন হয়তো সময় হয়নি বা অনেকের সাথে কথা বলেছে তাদের ইচ্ছাও নেই। সো এই যে লিগ্যাল ডকুমেন্ট বলতে কি হবে যে আপনার ট্রেড লাইসেন্স বা ভ্যাট ট্যাক্স যে বিষয়গুলো রয়েছে ব্যবসা করতে গেলে যে বিষয়গুলো লাগে সেগুলো ছোট প্রতিষ্ঠান হলেও লাগবে, বড় প্রতিষ্ঠান হলেও লাগবে। আমি অনেক জায়গায় দেখেছি যে বড়, বড় অফার বা বড়, বড় বিজনেস ডিল কিন্তু এই সকল ডকুমেন্ট না থাকার কারণে হয় না। সাধারণত কর্পোরেট প্রতিষ্ঠানগুলো আপনি ছোট্ট একটি অর্ডার নিতে গেলেও কিন্তু আপনাকে ট্রেড লাইসেন্স দিতে হবে। এবং বর্তমান গভর্নমেন্ট আ কি বলে যে ভ্যাট ম্যান্ডেটরি করে দিয়েছে সব ক্ষেত্রে। বড়, বড় প্রতিষ্ঠান ভ্যাট কেটে রাখে। সো আপনাকে ভ্যাট নাম্বার দিতে হবে, ভ্যাট চালান দিতে হবে। সো এই বিষয়গুলো কিন্তু খুবই ইম্পোর্টেন্ট। তো আমরা সাধারণত এই বিষয়গুলো করি না। শুরু থেকে এগুলো মাথায় থাকে না। কিন্তু শুরু থেকে এগুলো মাথায় থেকে করতে হবে। হয়তো শুরুর সময় করতে পারব না। আমরা বিভিন্ন কারণে ফাইন্যান্সের কারণে ১-৬ মাস পারব না। কিন্তু আমাদের কিন্তু এই বিষয়টিকে ফোকাস দিয়ে চলতে হবে। ভিজিবিলিটি সে বিষয়টি হলো যে ব্যবসার যে ব্র্যান্ডিং সেটা শুরু থেকে করতে হবে। আমরা অনেকেই দেখেছি যে ব্যবসা শুরু করেছি, আমাদের কোনো নিজস্ব কোনো লোগো নাই বা আমাদের নিজস্ব কোনো Facebook এ ব্যবসা করি নিজস্ব কোনো পেজ নাই বা YouTube এ আমরা কি বলে চ্যানেল খুলেছি সেখানে কিন্তু সেই ডাটা গুলো নাই, ইনফরমেশন গুলো নাই। ঠিক আছে? সো তারপরে আমাদের প্যাড নাই বা আমরা যদি চালান করি, আমরা চালান দেই বা মানি রিসিট নাই। এই বিষয়গুলো কিন্তু ভিজিবিলিটির অন্তর্ভুক্ত। এই বিষয়গুলো আমাদেরকে কিন্তু ফোকাস দিতে হবে। কিন্তু আমরা যারা ব্যবসা শুরু করেছি বা ব্যবসা করছি শুরুতেই তারা কিন্তু এই বিষয়গুলো ফোকাস দেই না। এজন্য তারা কিন্তু মার্কেটে ভালো করতে পারে না। এই একটি বিষয়। ৩ নাম্বার বিষয় হলো স্মার্ট পরিকল্পনা প্রণয়নে ব্যর্থ হওয়া বা স্মার্ট পরিকল্পনা থাকে না। এই বিষয়ে যদি আপনারা কেউ সংযুক্ত হতে চান আমার সাথে শেয়ার করতে পারেন। কেউ কি শুনছেন আমাকে? আচ্ছা। উনারা সবাই মিউট রয়েছে। তো স্মার্ট পরিকল্পনা থাকতে হবে বা স্মার্ট পরিকল্পনা প্রণয়ন করতে হবে। স্মার্ট শব্দটা অনেকের সাথে পরিচিত আমরা। স্মার্ট এর কিন্তু একেকটি মিনিং রয়েছে। প্রত্যেকটি শব্দের আলাদা, আলাদা একটা মিনিং রয়েছে। এস ফর স্পেসিফিক, এম ফর মেজারেবল, আর ফর অ্যাচিভেবল, আ আ এ ফর অ্যাচিভেবল, আর ফর রিয়ালিস্টিক এবং টি ফর টাইম বাউন্ড। সো আমাদের কিন্তু কি হতে হবে যে আমরা যে ব্যবসা পরিকল্পনা করব সেটি কিন্তু এই যে স্পেসিফিক হতে হবে। কি উদ্দেশ্যে ব্যবসা করব আমরা? কেন ব্যবসা করব? সে স্পেসিফিক থাকতে হবে। আমাদের কাস্টমার স্পেসিফিক থাকতে হবে। মেজারেবল আমাদের কি বা আমাদের যে প্রোডাক্ট গুলো কোয়ালিটি মেজারেবল হতে হবে। আমাদের যে গ্রোথ সেই গ্রোথটা মেজারেবল হতে হবে। আমাদের প্রফিট সেই প্রফিটটাকে মেজারেবল হতে হবে। অ্যাচিভেবল আমরা যে টার্গেট নিয়েছি মিশন ঠিক করেছি সেগুলো অ্যাচিভেবল হতে হবে। রিয়ালিস্টিক বাস্তবমুখী ব্যবসা হতে হবে। যেমন উদাহরণ দিই রিয়ালিস্টিক কিরকম হতে পারে? যেমন বাংলাদেশে কিন্তু ড্রাগের মদের বিজনেস, ওয়াইনের বিজনেস কিন্তু এভেইলেবল না। সবাই কিন্তু করতে পারবে না। গুটি কয়েক বার বা গুটি কয়েক যে 5 স্টার রেস্টুরেন্ট রয়েছে তাদের সেক্ষেত্রে বিশেষ অনুমোদন নিয়ে করতে হবে। কিন্তু এখনো যদি কেউ এরকম ওয়াইনের ব্যবসা করার প্ল্যান করে তখন কিন্তু সেটি রিয়ালিস্টিক হবে না বাংলাদেশের প্রেক্ষাপটে। ঠিক আছে? এরকম। তো রিয়ালিস্টিক হতে হবে এবং টি ফর টাইম বাউন্ড। প্রত্যেকটা পরিকল্পনার একটা নির্দিষ্ট টাইম থাকতে হয়। বা টাইম না থাকলে আসলে সেটি পরিকল্পনা হয় না। তো ব্যবসার প্ল্যানের একটা প্রজেক্ট
বা ব্যবসারও একটা টাইমলাইন থাকতে হবে যে আগামী 1 বছরের মধ্যে আমি এখানে যাব, 2 বছর পরে আমি এই কাজটা করব, 3 বছর পরে আমি আমার ব্যবসাকে এক্সপ্লানেশন করব। এই বিষয়গুলো আসলে টাইমের সাথে ইনভলভ। তো একটি টাইমলাইনে থাকতে হবে। তো আমরা যারা ব্যবসা করি আসলে অনেক সময় কি এই যে আমরা ব্যবসা শুরু করে দেই কিন্তু এরকম কোনো পরিকল্পনা থাকে না। বা পরিকল্পনা থাকলেও কিন্তু স্মার্ট পরিকল্পনা থাকে না আমাদের। এই কারণে কিন্তু আমরা ব্যবসা করে সফল হচ্ছি না। বা আমাদের ভিতরে অনেক পোটেনশিয়ালিটি থাকার পরেও কিন্তু আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্য, সেই লক্ষ্যে পৌঁছাতে পারছি না। ৪ নাম্বার যে সমস্যা এটি ভেরি কমন। ঠিক আছে? সেটা হলো নিজেই সব কাজ পারি এমন মনোভাব। সো আমাদের কি হতে হবে যে ব্যবসার ক্ষেত্রে কিন্তু অনেক স্পেশালাইজড নলেজ প্রয়োজন হয়। ব্যবসার ক্ষেত্রে কিন্তু অনেক টেকনিক্যাল নলেজ দরকার হয়। ঠিক আছে? তো স্কিল দরকার হয়। কিন্তু উদ্যোক্তারা অনেকটা আমরা এরকম অনেকটা আসলে এই যে এই নলেজ গুলো আসলে সকলের ভিতর থাকে না বা সকলের ভিতর থাকবে এমনটা প্রত্যাশা করা উচিত না। সো উদ্যোক্তারা যখন কাজ করতে যায় সে নিজেই সবকিছু করতে চায়, নিজেই মার্কেটিং স্ট্র্যাটেজি করতে চায়, নিজেই বিজনেস প্ল্যান করতে চায়, নিজেই সব প্রোডাক্ট ডিজাইন ডেভেলপমেন্ট করতে চায়। ঠিক আছে? সো এই ক্ষেত্রে অবশ্যই একটি সমস্যা যেটা তাহলে কস্টিং এর জন্য অবশ্যই নিজেই করতে চায়। কিন্তু এই অল্প কস্টিং বাঁচাতে গিয়ে কিন্তু তারা শুরুতেই বড় একটা ভুল করে ফেলে। সো এই যে নিজের এই মনোভাব থেকে বের হয়ে আসতে হবে। ব্যবসা যেহেতু একটি প্রফেশন, সো আমাদের কিন্তু প্রফেশনালিজম দেখাতে হবে। ঠিক আছে? যেই কাজে এক্সপার্ট, ঠিক আছে? সেই কাজে তাকে দিয়ে করাতে হবে। এক্সাম্পল, আপনি আপনার ব্যবসার একটি লোগো তৈরি করতে যাচ্ছেন। এই লোগো কিন্তু আপনার সারা বাংলাদেশে সব জায়গায় থাকবে। আপনার প্রোডাক্টের সাথে থাকতে পারে, আপনার ফেসবুকে থাকতে পারে, আপনার পেজে থাকতে পারে। বিভিন্ন জায়গায় কিন্তু আপনার থাকবে। সো এই লোগো ডিজাইনটা যদি আপনি প্রফেশনাল লোক দিয়ে না করেন, তখন কিন্তু সেটা অ্যাট্রাকটিভ হবে না। তো এটা কিন্তু ব্র্যান্ডিং এর একটা পার্ট, ভিজুয়ালাইজেশন একটা পার্ট, ভিজিবিলিটির একটা পার্ট। এই জায়গাগুলোকে আমাদের ফোকাস দিতে হবে। আচ্ছা, সঠিক খাত থেকে ফাইন্যান্স সংগ্রহ না করা এবং ব্যবসায়িক পরিকল্পনা বহির্ভূত বা সামঞ্জস্যহীন বিনিয়োগ করা, এটি খুবই ইম্পর্টেন্ট। আমরা উদ্যোক্তারা অনেক সময় ফাইন্যান্সকে গুরুত্ব দেই, ফাইন্যান্স নাই। কিন্তু ফাইন্যান্স যতটুকু গুরুত্বপূর্ণ তার থেকে বেশি গুরুত্বপূর্ণ আপনি কোন খাত থেকে ফাইন্যান্সটা করছেন। কারণ ফাইন্যান্সের কিন্তু একটি কস্ট রয়েছে। আপনি যেই ফাইন্যান্সই করেন না কেন আপনাকে কিন্তু কি একটা অপরচুনিটি কস্ট রয়েছে বা ইন্টারেস্ট কস্ট রয়েছে বা প্রফিট শেয়ারিং করতে হবে আপনাকে। সো ফাইন্যান্সের খাতটা কিন্তু আপনার খুবই গুরুত্বপূর্ণ। সো আপনাকে এই বিষয়টাকে শুরু থেকে ফোকাস দিতে হবে। আমরা অনেক সময় আমাদের মানে কি যে আমাদের সাথে সামঞ্জস্য না এরকম খাত থেকে ফাইন্যান্স করে ফেলি। এইজন্য রিস্ক বেড়ে যায়, ইন্টারেস্ট বেড়ে যায়। ঠিক আছে? আমাদের মেন্টাল ফিজিক্যাল প্রেশারটা বেশি পড়ে যায়। সো ফাইন্যান্সিং এর ক্ষেত্রে একটা ফাইন্যান্সিং এর সোর্স বা খাত নির্বাচনে আমাদের কিন্তু একটু সচেতন হতে হবে। এর পাশাপাশি এই যে ফাইন্যান্সিং বিনিয়োগ করা একটা চ্যালেঞ্জ। যে আমি যে বিনিয়োগ করব আমাদের বিজনেস পরিকল্পনার আলোকে বিনিয়োগ করতে হবে। ঠিক আছে? প্রায়োরিটি বেস করে বিনিয়োগ করতে হবে। এটা কিন্তু আমরা করতে পারি না অনেক সময় শুরুতেই। আরেকটি প্রবলেম যেটি হলো যে এই যে কম বা বেশি মূলধন বিনিয়োগ করা। একটা স্টার্টআপ বিজনেসের ক্ষেত্রে কম মূলধন যেমন ঝুঁকিপূর্ণ, তেমন কিন্তু বেশি মূলধনও ঝুঁকিপূর্ণ। মূলধন বেশি হলে কিন্তু অপচয় বাড়ে। আমরা অপচয়ের কিছু সামনে কয়েকটা স্লাইড রয়েছে সেই বিষয়ে আমরা জানতে পারবো যে কিভাবে ব্যবসার অপচয় হয়। ঠিক আছে? সেই বিষয়ে আমরা জানবো তখন আমাদের বিষয়গুলো ক্লিয়ার হবে। সো সঠিক ফাইন্যান্সিং বা অপটিমাম ফাইন্যান্সিং ভেরি ইম্পর্টেন্ট একজন উদ্যোক্তার ব্যবসা শুরু করার জন্য বা স্টার্টআপ বিজনেসের জন্য। এই একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে ব্যবসা মানে কিন্তু টাকা পয়সার খেলা। ঠিক আছে? মানুষ ব্যবসা করেই কিন্তু টাকা বিনিয়োগ করে। আর ব্যবসা করার উদ্দেশ্যই কিন্তু টাকা ইনকাম করা। সো ব্যবসা করতে গেলে কিন্তু আমাদের ফাইন্যান্সিয়াল কিছু কমন নলেজ থাকতে হবে। ঠিক আছে? যেমন আর্থিক বিশ্লেষণ, বাজেটারি কন্ট্রোল কিছু বিষয় রয়েছে। ঠিক আছে? এগুলো আমাদের জানতে হবে। যেমন ROI রিটার্ন অফ ইনভেস্টমেন্ট। আমাদের যে ব্যবসায় ইনভেস্ট করব, ১০ লাখ টাকা ইনভেস্ট করলাম, এই ১০ লাখ টাকা কত দিনের মধ্যে আমাকে তুলে আনতে হবে বা কত দিনের মধ্যে তুলে আসবে সেটা কিন্তু বিবেচনার বিষয়। সেটার উপর বিবেচনা কিন্তু আমাদের অনেক কিছু নির্ধারণ হয়। যেমন ব্যবসার আপনার প্রোডাক্ট প্রাইজিং এগুলো অনেক ব্যাপার-স্যাপার আছে। এই ROI এর সাথে রিলেটেড কিন্তু। রিস্ক এগুলো ROI এর সাথে রিলেটেড। তার ফিক্সড কস্ট, ভেরিয়েবল কস্ট, ব্রেক ইভেন পয়েন্ট, ঠিক আছে? অপরচুনিটি কস্ট এগুলো কিন্তু আমাদের ভাবতে হবে। উদ্যোক্তাদের কিন্তু এই বিষয়গুলোকে জানতে হবে। হয়তো এই বিষয়গুলোতে মাস্টার হতে হবে না। বাট এই বিষয়গুলোকে বেসিক নলেজ তাকে থাকতে হবে। যেমন ব্রেক ইভেন পয়েন্ট। আমাদের উদ্যোক্তারা যখন ব্যবসা শুরু করে তখন কিন্তু তারা ব্রেক ইভেন পয়েন্ট এনালাইসিস করে না। তো ব্রেক ইভেন পয়েন্টটা কি? যে যেই পরিমাণ সেল করলে বা যেই পরিমাণ প্রফিট করলে আমার লাভ হবে না, লসও হবে না। তো ১ম দিন থেকে কিন্তু আমাদের ব্রেক ইভেন পয়েন্ট ক্যালকুলেশন করে যেতে হবে। এবং উদ্যোগ শুরু করার সাথে, সাথে কিন্তু আমরা ব্রেক ইভেন পয়েন্টে আসি না। আমাদের কিন্তু কি থাকে? তখন আমরা লসে থাকি ইনভেস্টমেন্ট পিরিয়ড। তারপরে ধীরে ব্রেক ইভেন পয়েন্টে আসি। যখন আমরা ব্রেক ইভেন পয়েন্টে আসতে পারি তখন কিন্তু আমাদের লাভ এন্ড লোকসান সমান হয়। অর্থাৎ আমাদের তখন জিরো প্রফিট থাকে।
সো ব্রেক ইভেন পয়েন্ট আমরা কত দিনের মধ্যে আসবো, ব্রেক ইভেন পয়েন্ট আমার কত টাকা সেল করলে ব্রেক ইভেন পয়েন্ট হবে, এগুলো কিন্তু উদ্যোক্তাদের জানতে হবে। এগুলো আসলে কিন্তু ম্যাথমেটিক্যাল ব্যাপার স্যাপার, এগুলো বেসিক নলেজ, এগুলো থাকলে কিন্তু সহজেই ডিসিশন মেক করা সহজ হয়। 7 নাম্বার যে বিষয়টি রয়েছে সেটি হলো পোর্টফোলিও বিনিয়োগ করা। পোর্টফোলিও বিনিয়োগ না করা বা সকল অর্থ এক জায়গায় বিনিয়োগ করা। আমরা অনেক সময় দেখেছি যারা উদ্যোক্তা তারা যত টাকা পয়সা আছে লোন টোন নিয়ে এক জায়গায় বিনিয়োগ করে রেখে দেয়, ঠিক আছে? তাতে কিন্তু কি হয়, রিস্কটা বেড়ে যায়। ওই জায়গাটা ফল করলে কিন্তু পুরো ব্যবসায়টা ডিস্ট্রয় হয়ে যাবে। যেমন আমরা যদি এক ঝুড়ি ডিম বহন করার সময় যদি সব ডিম এক ঝুড়িতে এক হাতে নিয়ে বহন করি, তাহলে এক হাতে ধাক্কা লেগে কিন্তু পড়ে গেলে সব ডিম ভেঙে যাবে। কিন্তু আমরা যদি সেই ডিমগুলোকে 2 ঝুড়িতে ভাগ করে নিয়ে যাই, আরামে কমফোর্টেবলে যদি নিয়ে যাই, তখন কিন্তু ভাঙলে একটা ভাঙবে, আরেকটা আমরা হয়তো রক্ষা করতে পারবো। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো হলো পোর্টফোলিও। আমরা এটা নিয়েও সামনে দেখব কিভাবে পোর্টফোলিও ইনভেস্টমেন্ট করা হয়, কিভাবে পোর্টফোলিও ম্যানেজমেন্ট করতে হয় আমাদের। এবং সব শেষে যে বিষয়টি আমরা শুরু করার সময় যেটা ভুল করি, সেটি হলো পণ্য বা সেবা লঞ্চ বা বাজারে আনতে দেরি করা। আমরা জানি প্রতিযোগিতার বাজারে প্রতিদিন কিন্তু ডাইনামিক ভাবে চেঞ্জ হচ্ছে, কম্পিটিটর বাড়ছে, প্রতিদিন নতুন ব্যবসা আসছে, নতুন টেকনোলজি চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? সো আমরা করি বলে যদি দেরি করে ফেলি আমার প্রোডাক্ট বা সার্ভিস লঞ্চ করতে গিয়ে, তখন কিন্তু আমরা মার্কেট হারাবো বা মার্কেট ধরতে পারবো না, ঠিক আছে? সো এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ যে সঠিক সময়ে এবং প্ল্যান অনুযায়ী আমাদের প্রোডাক্ট বা সেবা লঞ্চ করা, এই জিনিসটি খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত আমরা দেখেছি যে উদ্যোক্তারা ব্যবসা শুরুতে এই ভুলগুলো করে থাকে। এছাড়া অনেক ভুলগুলোই আসলে আমরা করে থাকি, কিন্তু ব্যাপারটা হলো এগুলো হলো মৌলিক ভুল। এগুলোর সাথে অনেক কিছু জড়িত, ফাইন্যান্স জড়িত, এগুলোর সাথে ব্যবসার মূল কোর বিষয়গুলো জড়িত। এই জন্য কিন্তু আমি সংক্ষেপে এই বিষয়গুলো এখানে তুলে ধরার চেষ্টা করেছি। তো আমি একটু আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। আপনারা যদি এখানে আমার সাথে যদি একটু আপনারা ইনভলভ হতেন, তাহলে মনে হয় আমাদের ট্রেনিংটা আরো বেশি অ্যাক্টিভ হতো। এখানে কি কেউ আছেন? শুনছেন আমাকে? জি, আমরা তো সবই জি, শুনছি। শোনা যাচ্ছে। আচ্ছা, আপনারা কি আরো কিছু এড করতে চান আমার সাথে? কেউ একজন প্লিজ একটু বলবেন যে আমাদের উদ্যোগ পর্যায়ে আর কি কমন ভুল করা হয়? একটু। আমরা চাচ্ছি যে আমাদের সেশনটা একটু পার্টিসিপেটরি হোক। আচ্ছা, আচ্ছা। আমার এই ক্ষেত্রে মনে হয় যে আমরা অনেক সময় জাস্ট প্রোডাক্ট কস্টিংটা ঠিক মতো করতে পারি না। যেমন ধরেন রুরালে যদি কালেক্ট করি, দেন ওইখানে ট্রান্সপোর্ট কস্ট বা ঢাকাতে আসার পরে ট্রান্সপোর্ট কস্ট আমরা অনেক সময় সেটা নিজেরা যখন নিজেদের জন্য আনি, সেই সময়ে যখন ব্যবসার জন্য আনি তখন কস্টিংটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। 2-3 ধাপটা আমরা অনেক সময় সেটা না ক্যালকুলেশন করে প্রাইসিংটা দিয়ে দিই। পরে যখন হিসাব করতে যাই তখন দেখা যাচ্ছে যে আমরা একটু ঝামেলায় পড়ি হয়তো বা। হ্যাঁ, আমাদের লস হয় বা প্রফিটেবলটা কমে যায়, মার্জিন লেভেলটা কমে যায়। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। এটিও কিন্তু শুরুতেই করতে হবে। এই যে প্রাইজিং, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এটির সাথে আরওআই রিলেটেড আমি একবার বলেছি যে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট রিলেটেড, যে প্রাইস যদি কম হয় তখন কিন্তু আমাদের ইনভেস্টমেন্ট উঠে আসতে দেরি হবে বা আমাদের লস হবে। তো একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। আর কেউ কোনো পয়েন্ট শেয়ার করতে চান? তো আপনারা যখন একটু কথা বলেন তখন মাইকটাও মানে ভিডিওটা অন করলে কথা বললে মনে হয় ভালো হবে। আমরা দেখতে পাবো সবাইকে যে কে বলছে। জি। আর একটা জিনিস আমার কাছে মনে হয় আমরা এমন বেশি মানে প্রাইসিং করে ফেলি যে হঠাৎ করে অনেক বেশি প্রাইস হয়ে যায়। হুম। গুরুত্বপূর্ণ পয়েন্ট। কম্পিটিটিভ মার্কেটে আমাদের প্রাইজিংটা যদি আসলে অ্যাট্রাকটিভ না হয়, প্রাইজিংটা যদি আসলে কম্পিটিটিভ না হয়, তখন কিন্তু আমরা আসলে মার্কেট হারাবো বা আমরা প্রোডাক্ট বিক্রি করতে পারবো না। তো এইটা একটা ফ্যাক্টর, শুরুতে কিন্তু এই ফোকাস গুলো দিতে হবে। তো ধন্যবাদ আমার সাথে জয়েন করার জন্য। আশা করি যে সামনের স্লাইড গুলোতে আমরা আরো বেশি আপনারা জয়েন করবেন, আমাদের সেশনটি প্রাণবন্ত হবে তাতে। তো আমরা দ্বিতীয় যে বিষয়টির সাথে আমরা চলে যেতে চাচ্ছি যে চলমান ব্যবসার ভুল। এইগুলো বিষয়ে যে আপনারা, আমার মনে হয় আপনারা অনেকেই আরো ভালো বলতে পারবেন আমার থেকে, কারণ আপনারা অলরেডি অনেকেই আমাদের এখানে অনেক উদ্যোক্তা রয়েছে যারা ব্যবসার সাথে ইনভলভ রয়েছে, তারা বাস্তবিক উদাহরণ দিতে পারবে। তো আমি আশা করি যে এই সেশনে আপনারা বেশি আমার সাথে পার্টিসিপেট করবেন। তো চলমান ব্যবসায় ভুল মানে উদ্যোগ শুরু করার পরে যারা উদ্যোক্তা রয়েছে তারা কিছু ভুল করে থাকে। আমরা এরকম বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং কমন ভুল বিষয় সম্পর্কে একটু আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। প্রথম ভুল যেটি, পণ্য বা সেবার কাস্টমাইজেশন না করা। এটি একটি কমন এবং বর্তমানে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যে দেখবেন যে বাজারে কিন্তু অনেক বেশি প্রোডাক্ট রয়েছে, অনেক বেশি কম্পিটিটর রয়েছে, কাস্টমারও কিন্তু অনেক বেশি রয়েছে। এবং বর্তমান প্রেক্ষাপটে আমাদের যে একটা সময় ছিল যখন কিন্তু
মার্কেটিং বা বিজনেসের এক একটা পর্যায় রয়েছে, এক একটা ইতিহাসের ব্যাকগ্রাউন্ড রয়েছে, যেটাকে বলে মতবাদ রয়েছে, আমরা বলি মার্কেটিং এর মতবাদ। সেখানে কিন্তু বিভিন্ন মতবাদ ছিল, যে বিভিন্ন মতবাদে ক্রেতার ভূমিকা বিভিন্ন রকম ছিল, কাস্টমারের ভূমিকা বিভিন্ন রকম ছিল, ব্যবসার উদ্যোগও বিভিন্ন রকম ছিল। যেমন উদাহরণ দিই, এই যে প্রথম দিকে যখন ব্যবসা শুরু হয়, একবারে প্রাচীন কালের কথা বলছি, তখন কিন্তু কম্পিটিটর ছিল না, ঠিক আছে? তখন হলো বিক্রয় মতবাদ ছিল, একটা যে মতবাদ ছিল। তখন যেই পণ্য উৎপাদন হোক না কেন, কোয়ালিটি যাই হোক না কেন, মানুষ কিনতো বা মানুষ কিনতে হতো, যেহেতু কি নাই, কম্পিটিটর নাই। তো বিক্রেতারা সেখানে ইচ্ছা মতো বিক্রি করতে পারতো, প্রাইজিং করতে পারতো, কাস্টমারের কেমন কি ছিল না, ভূমিকা ছিল না, নেগোসিয়েশন করার সুযোগ ছিল না, ঠিক আছে? কাস্টমাররা অনেকটা অসহায় ছিল। এভাবে আস্তে আস্তে এখন বর্তমান পর্যন্ত এখন কিন্তু কাস্টমাইজেশন বা ক্রেতা মতবাদে চলছে বাংলাদেশে। উন্নত কান্ট্রিতে আরো বড় বড় মানে অনেক বেশি আরো মতবাদ অগ্রসর হয়েছে, যেমন ইউরোপ আমেরিকাতে হলিস্টিক মতবাদ চলছে, ঠিক আছে? এগুলো মার্কেটিং এর এক একটা স্টেপ বা ধাপ। কোন জায়গায় সোশ্যাল কি বলে সোশ্যাল মতবাদ চলছে, সামাজিক মতবাদ চলছে। তো বাংলাদেশে এখন পর্যন্ত আমরা যদি দেখি, বাংলাদেশে এখন কিন্তু ক্রেতা মতবাদ চলছে বাংলাদেশে, যে ক্রেতারা তাদের নতুন নতুন চাহিদা অনুযায়ী পণ্য চায়, ঠিক আছে? সো আমরা যারা নতুন উদ্যোক্তা, চলমান ব্যবসার ক্ষেত্রে কি করি, আমরা ক্রেতাদের চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ করতে পারি না, বা কাস্টমাইজ পণ্য সরবরাহ করতে পারি না, ঠিক আছে? একটা জিনিস দেখবেন, যে গার্মেন্টস এর প্রোডাক্ট থেকে বাংলাদেশে কিন্তু হস্তশিল্প বা আপনার কি বলে বুটিক্স প্রোডাক্ট বেশি চলে কেন? আমরা দেখেছি, স্টাডি করে দেখেছি যে গার্মেন্টস প্রোডাক্ট বা রেডিমেড গার্মেন্টস এর ক্ষেত্রে কিন্তু এখানে ভেরিয়েশন কম, ঠিক আছে? কিন্তু বুটিক প্রোডাক্ট গুলোতে কিন্তু ভেরিয়েশন বেশি, কাস্টমার তাদের কালার সুযোগ পায় বা চয়েস করার সুযোগ পায়, ডিজাইনে ইউনিকনেস থাকে, অর্থাৎ কাস্টমাইজ ভ্যারাইটি থাকে। কিন্তু এই জন্য কিন্তু আমরা সাধারণত দেখি যে মানুষ, আমাদের ইয়ং জেনারেশন কিন্তু এই গার্মেন্টস প্রোডাক্ট বা বিগ ম্যানুফ্যাকচারিং থেকে ছোট ছোট হস্তশিল্প উদ্যোক্তা যারা রয়েছে, যারা বুটিক্স নিয়ে কাজ করে, তাদের ফ্যাশনে কিন্তু তারা বেশি ইউজড হচ্ছে। এটি কিন্তু একমাত্র কাস্টমাইজেশনের জন্য। আমাদের উদ্যোক্তারা কি করে, যারা কাস্টমাইজ পণ্য প্রোডাক্ট দিতে পারে না, ক্রেতার চাহিদা অনুযায়ী প্রোডাক্ট দিতে পারে না, ঠিক আছে? এটি হলো একটি আমাদের চলমান ব্যবসার অন্যতম ভুল। এই জন্য তার সেলস কম হয় বা গ্রোথ কম হয়, প্রাইজিং এর ক্ষেত্রে সে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পায় না। আচ্ছা, আরেকটি বিষয় যেটা চলমান ব্যবসার ভুল, যে সেটি হলো স্ট্র্যাটেজিক ভুল, কৌশলগত ভুল করে থাকে তারা। সেটি হলো যে মার্কেট সেগমেন্ট, টার্গেট মার্কেটিং এন্ড মার্কেট পজিশনিং তারা করতে পারে না, ঠিক আছে? এটি হলো মার্কেটিং এর একটি ভাষা। মার্কেট সেগমেন্ট মানে মার্কেটকে বিভিন্ন ভাগে ভাগ করা, বিশাল একটা মার্কেটকে বিভিন্ন ভাগে ভাগ করা। এই যে আমরা কাস্টমাইজেশন প্রোডাক্ট দেব, এর জন্য কিন্তু মার্কেট সেগমেন্ট করতে, মার্কেটে ভাগ করতে হয়। এরপর রয়েছে টার্গেট মার্কেট, সে বিভিন্ন মার্কেটকে আবার বা ভাগকৃত মার্কেটের ভিতরে একটা মার্কেট সিলেক্ট করা বা ভাগকে সিলেক্ট করা। যেমন একটা মার্কেটকে আমি 10টা জোনে ভাগ করলাম, ঢাকা শহরকে 10টা জোনে ভাগ করলাম, এটা হলো মার্কেট সেগমেন্ট। আর টার্গেট মার্কেটিং হলো, যেহেতু আমার সামর্থ্য কম, আমি ছোট ব্যবসায়ী, এই 10টার মধ্যে থেকে 3টাতে আমি ব্যবসা করব, বা 3টি জোনে আমি আমার প্রোডাক্ট চালাবো বা বিক্রি করার চেষ্টা করব বা মার্কেটিং ইনিশিয়েটিভ চালাবো। এটি হলো টার্গেট মার্কেটিং। আর মার্কেট পজিশনিং হলো যে যেই টার্গেট এরিয়া আমি টার্গেট করেছি বা যেই টার্গেট কাস্টমারদের আমি টার্গেট করেছি, তাদের মনে জায়গা দখল করা, সেটি হলো পজিশনিং। অর্থাৎ তাদেরকে কনভিন্স করা, তাদেরকে তাদের ভিতরে ব্র্যান্ড ভ্যালু তৈরি করা, ব্র্যান্ড ইকুইটি তৈরি করা হলো মার্কেট পজিশনিং। তো মার্কেটিং পজিশনিং করতে হয় কিন্তু টার্গেট মার্কেটকে কেন্দ্র করে। ধরুন আমি যাত্রাবাড়ি মার্কেটকে ধরলাম, ঠিক আছে? তো তাকে ওই এলাকায় যদি আমি ব্র্যান্ডিং করতে চাই, তাহলে কিন্তু ওই যাত্রাবাড়ি মার্কেটের বা যাত্রাবাড়ি এরিয়ায় যে সকল মানুষ বাস করে, তাদের জীবনযাপন, তাদের কি বলে যে রুচি, অভ্যাস, এগুলো কেন্দ্র করে কিন্তু তাদের কি করতে হবে, আপনার ওখানে মার্কেটিং স্ট্র্যাটেজি চালাতে হবে, ঠিক আছে? বিজ্ঞাপন দিতে হবে, অন টু অন যোগাযোগ করতে হবে। তো এই বিষয়গুলো, কালচারাল বিষয়গুলোকে ফোকাস করে দিতে হবে। আবার যেমন হিন্দু এরিয়ায় যদি আপনি মাংসের ব্যবসা করতে যান, সেখানে কিন্তু আপনাকে কি করতে হবে, গরুর মাংস কিন্তু চলবে না। ওই এরিয়ায় মাংসের ব্যবসা করতে গেলে কিন্তু ছাগলের মাংস ব্যবসা করতে হবে, উদাহরণ দিলাম। এবং আপনার ওই হিন্দু সম্প্রদায় যাদের আছে, তাদেরকে আপনাকে এনশিওর করতে হবে যে না, যে আমি কিন্তু এখানে বিশুদ্ধ বা ভেজাল মুক্ত ছাগলের মাংস পাওয়া যায়, এবং তাদের মনে যে এই প্রচারণা চালাতে হবে। এগুলোকে বলে হলো টার্গেট পজিশনিং। তো আমরা অনেক সময় কি করতে পারি না, যে আমাদের মার্কেটে ভাগ করতে পারি না, সিলেক্ট করতে পারি না, এবং ক্রেতার মনে জায়গা দখল করতে পারি না। মার্কেট বলতে মূলত আসলে ক্রেতা বোঝায়। আমরা যদি মার্কেটিং এর ভাষায় মার্কেট বলতে আমরা ক্রেতাকে বুঝি, ঠিক আছে? হ্যাঁ, সাধারণত আমরা মার্কেট বলতে বাজার ঘাট, সেটা না, কিন্তু সেটা থেকে ভুলে যেতে হবে। তো মডার্ন কনসেপ্টে মার্কেট বলতে ক্রেতাকে বুঝি। তো মার্কেট পজিশনিং বলতে ক্রেতার মনে জায়গা দখল করা। আমাদের ব্যবসায়ীরা বা উদ্যোক্তারা এই চলমান ব্যবসার ক্ষেত্রে এই কাজগুলো সঠিকভাবে করতে পারে না। 3 নাম্বার, ধারাবাহিক উন্নয়নে জোর দিতে পারে না, মানে রেগুলার তাদের প্রোডাক্ট উন্নত করতে পারে না বা ডেভেলপ করতে পারে না।
4 নাম্বার খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমি দেখেছি বিশেষ করে অনলাইন মার্কেটিং বা এসব মার্কেটিং এর প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে আমরা সবাই নতুন ক্রেতাকে ধরার জন্য গুরুত্ব দিচ্ছি। কিন্তু পুরাতন ক্রেতারকে গুরুত্ব দেই না। ঠিক আছে? তবে বিজনেস স্টাডিতে কিন্তু দেখা গেছে যে একটি উদ্যোক্তার বা একটি ব্যবসায়ের 80% সেল আসে পুরাতন ক্রেতা থেকে। আর মাত্র 20% সেল হয় নতুন ক্রেতা থেকে। সো কেউ যদি পুরাতন ক্রেতাই ধরে রাখার চেষ্টা করে তাহলে কিন্তু তার 80% সেল হবে। কিন্তু আমরা ভুল করি পুরাতন নতুন ক্রেতা মানে আ বর্তমান ক্রেতাকে গুরুত্ব না দিয়ে নতুন ক্রেতার পিছনে ছুটি। এই ভুলটি করে থাকি। এজন্য কিন্তু আমরা কাস্টমার হারাই। আমাদের কাস্টমার গুলো অন্যের কাছে চলে যায়। সো নিজের ঘর রক্ষা করতে হবে আগে। আমরা নিজের ঘর রক্ষা না করে অন্যের ঘরে হামলা দিতে গিয়ে কি করি? অন্যের কাস্টমার দখল করতে গিয়ে আমাদের ঘরটাই অরক্ষিত হয়ে পড়ে। এইদিকে আমরা কিন্তু ফোকাস দিতে হবে। মার্কেটে প্রত্যেকের মার্কেট শেয়ার, বাজারজাত কৌশল এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, প্রত্যেকেই সম্পর্কে আমাদের আইডিয়া খুব কম। ঠিক আছে? থাকে না। বা তাদের কৌশলগত বিষয়গুলো আমাদের ধারণা থাকে না। এইজন্য কিন্তু মার্কেট আমরা ভালো করতে পারছি না। যারা ব্যবসা করছি। আমাদের ব্যবসা অনেকদিন হয়ে গিয়েছে কিন্তু আমাদের প্রফিট আসছে না বা আমাদের সেল ভালো হচ্ছে না। মার্কেটে আমরা আ টিকে থাকতে পারছি না। কারণটা হলো কি? যে প্রতিযোগীদের মার্কেটে অবস্থান কিরকম, তার মার্কেট শেয়ার কত, তার স্ট্র্যাটেজি কি, তার পণ্যের গুণাগুণ কি, ঠিক আছে? সে কি পলিসি নিয়েছে, কোন মাসে কি অফার দিচ্ছে, এই বিষয়গুলো আমরা জানি না। তার জন্য কিন্তু আসলে মার্কেটে আমরা ভালো করতে পারছি না, মার্কেট দখল করতে পারছি না। প্রায়োরিটি নির্বাচনে ব্যর্থতা। ঠিক আছে? এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যে আমাদের কিন্তু সময় নির্দিষ্ট। আমাদের দিনে ২৪ ঘন্টা রয়েছে। ২৪ ঘন্টায় কিন্তু আমরা ব্যবসা করতে পারি না। আমাদের ঘুম রয়েছে, ফ্যামিলি রয়েছে। সবার ক্ষেত্রে একই। চাকরি জীবনের ক্ষেত্রেও কিন্তু এই প্রায়োরিটি খুবই গুরুত্বপূর্ণ। সো ব্যবসায়ীদের ফোকাস দিতে হবে কোন কাজটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। উদাহরণ দেই দেখেন, আপনার ঘরে যতই গুরুত্বপূর্ণ কাজ থাকুক না কেন, আপনি যতই গুরুত্বপূর্ণ কাজ করুন না কেন, আপনার ঘরে যদি আগুন লাগে তখন কিন্তু আপনি সব কাজ বাদ দিয়ে আগে আগুন নিভাতে যাবেন। কারণ ওইটা হলো ১ নাম্বার প্রায়োরিটি। সো ব্যবসার ক্ষেত্রে আমাকে প্রায়োরিটি নির্বাচন করতে হবে। যে কোন কাজটাকে আগে ফোকাস দিতে হবে। আমরা সাধারণত প্রায়োরিটি নির্বাচনে ভুল হওয়ার মানে নির্বাচন করতে পারি না বলেই কিন্তু যে আমাদের সময়গুলো, আমাদের মানিগুলো অন্য কম গুরুত্বপূর্ণ খাতে ইনভেস্ট করে ফেলি। পরবর্তীতে আমরা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস এ পড়ি। পরবর্তীতে আমরা রিস্কে পড়ি। সময় দিতে পারি না। বলি যে না আমি তো ব্যবসা আমি তো কাজে যেতে চাচ্ছি কিন্তু সময় কভার করতে পারছি না। তো এই বিষয়গুলো কিন্তু ফোকাস দিতে হবে। আরেকটি বিষয় যে চলমান ব্যবসার ক্ষেত্রে কমন যে আরেকটি সমস্যা সেটি হলো ব্যবসা সম্প্রসারণে বা জরুরি মুহূর্তে প্রয়োজনীয় মূলধনের সংস্থান করতে না পারা বা সঞ্চয় না করা। ঠিক আছে? আমার ব্যবসা খুব ভালো চলছে বাট আগামী দিনে ভালো চলবে কিনা সেটা কিন্তু গ্যারান্টি কেউ দিতে পারবে না। আমরা কিন্তু কোভিড সিচুয়েশন এর কি অবস্থা আমরা কিন্তু কখনো আগে ভাবতে পারিনি। তো এরকম সিচুয়েশন কিন্তু যেকোনো সময় আসতে পারে। যেকোনো দুর্ঘটনা ব্যবসার হতে পারে বা আপনার সামনে বড় একটা অপরচুনিটি আসতে পারে। তো আমাদের যারা চলমান ব্যবসারা এরা সবসময় কি করে যে নগদ মূলধনের সংকটে ভোগে বা আ আপনার ক্যাপিটাল ম্যানেজমেন্ট করতে পারে না বলেই কিন্তু তারা কি করতে পারে না ভবিষ্যতের যে সুযোগগুলো নিতে পারে না বা ক্রাইসিস মোমেন্টে তারা এই যে ব্যাকআপ মানি না থাকার কারণে কিন্তু তাদের ব্যবসা মারাত্মক ক্ষতি হয় এবং অনেক সময় বন্ধ হয়ে যায়। ঠিক আছে? তো কোভিড সিচুয়েশন আমরা অনেকেই জানি অনেকের ব্যবসা বন্ধ হয়ে গিয়েছে। কারণ এই মুহূর্তে তার ক্যাপিটাল ছিল না। তার যদি একটি আলাদা সঞ্চয় থাকতো বা ব্যাকআপ কোন সোর্স থাকতো তখন কিন্তু সে এই মানে এই ক্রাইসিসটা রিকভারি করতে পারত। সো এটি একটি ভুল। আমরা উদ্যোক্তারা ক্রাইসিস রিকভারি করতে পারি না। ক্রাইসিসে পড়ে গেলে খাদে পড়ে গেলে উঠে আসতে পারি না। সবচেয়ে বিষয় যেটি হলো সেটি হলো নিজের জ্ঞান ও দক্ষতা বিকাশে বিনিয়োগ না করা। ব্যবসা মানে কিন্তু পণ্য বিক্রি তা না কিন্তু। ঠিক আছে? পণ্য বিক্রি হলো একটি ব্যবসার একটি ফাংশন। ব্যবসা একটি কাজ। এটি ব্যবসা না। আমরা সাধারণত বলি যে দোকান দিয়ে নেওয়া বা অনলাইনে একটা পেজ খুলে দিয়ে অনলাইনে ই-কমার্স পেজ খুলে মানে নগদে বিক্রি, বাকিতে বিক্রি, টাকা রিকভারি করা, ঠিক আছে? মার্কেটিং করা, ব্র্যান্ডিং করা এগুলো কিন্তু ব্যবসা না। ঠিক আছে? ব্যবসা মূলত একটি সম্পূর্ণ এক্সপেরিয়েন্স, একটি ডিসিশন বিভিন্ন সময় আপনাকে ডিসিশন মেক করতে হয়। বিভিন্ন ক্রিটিক্যাল সিচুয়েশন এ আপনাকে লিডার নেতৃত্ব দিতে হয়। তো এগুলোর জন্য মডার্ন টেকনোলজি ব্যবহার করতে হয়। তো আপনার জ্ঞান দরকার, বিশেষ দক্ষতা দরকার। এবং এগুলো আপ টু ডেট দক্ষতা জ্ঞান দরকার। এইজন্য আমাদের কি করতে হবে? নিয়মিত বিভিন্ন প্রশিক্ষণ, ট্রেনিং এবং বিভিন্ন বই পুস্তক পড়া এগুলো করতে হবে। তাহলেই কিন্তু আমরা দেখব যে চলমান ব্যবসার ক্ষেত্রে যে ভুলগুলো সেগুলো আমরা কি করতে পারবো? এড়াতে পারবো। তো এই ছিল আমার আমি সংক্ষেপেই চলমান ব্যবসার এই ৯ টি ভুলের কথা উল্লেখ করেছি। আমরা সাধারণত যেগুলো করে থাকি। এর বাইরে অনেক আরো ভুল রয়েছে যেগুলো ভেরি কমন আমরা সবাই জানি। এর বাইরে কিছু যদি আপনারা শেয়ার করতে চান তাহলে আপনার সাথে শেয়ার করতে পারেন আমার সাথে। আপনি কথা বলার আগে আপনাদের মাইকটি আনমিউট করে আপনি আমার সাথে শেয়ার করতে পারেন যে চলমান ব্যবসায় আমরা আর কি ভুল করে থাকি এর বাইরে।
এরপরে আমরা শুনবো, দেখবো যে সমাধানের বিষয়ে আলোচনা করব, যেটি মূলত আসলে মূল গুরুত্বপূর্ণ টপিক, যে আমরা কিভাবে ভুলগুলো থেকে মুক্তি পেতে পারি বা সমাধান কিভাবে পেতে পারি। আচ্ছা, এবার আমরা একটু সমাধান নিয়ে আলোচনা করব, যে ব্যবসা, যে আমরা যে ভুলগুলোর কথা বলছিলাম এগুলো আমরা কিভাবে মুক্তি পেতে পারি। প্রথমটি যে বিষয় খুবই গুরুত্বপূর্ণ, ব্যবসা শুরুর ক্ষেত্রে আমাদের যে ভুলগুলো করে থাকি, ঠিক আছে, সেই ভুলগুলো আমাদের দূর করার জন্য যেটি কি করতে হবে, ফিজিবিলিটি স্টাডি করতে হবে এবং শর্ট অ্যানালাইসিস করতে হবে। ফিজিবিলিটি স্টাডি আসলে আমরা বলেছিলাম যে যাচাই বাছাই করা, আমার ব্যবসা প্রতিষ্ঠানের বা আমার যে প্রজেক্ট রয়েছে প্রজেক্টের ফিজিবিলিটি স্টাডি, ঠিক আছে, এই প্রজেক্ট ফিজিবিলিটি স্টাডির মাধ্যমে স্ট্রাকচার দাঁড় করানো হয় পরিবেশ পরিস্থিতির সাথে, ইন্টারনাল এক্সটার্নাল পরিবেশ পরিস্থিতি, বিভিন্ন ক্রিটিক্যাল বিষয়গুলো রয়েছে সেগুলোর সাথে আমি কিভাবে অ্যাডাপ্ট করব, ঠিক আছে, সেখানে আমার ফাংশন গুলো কি হবে, সেগুলো বিষয়গুলো কিন্তু ফিজিবিলিটি স্টাডিতে উঠে আসে, ঠিক আছে। তো এর সাথে ইকোনমিক্যাল ফিজিবিলিটি, যে আমার কত ব্যবসা করতে গেলে ফিজিবিলিটি বিভিন্ন ফাংশন রয়েছে, আমি সংক্ষেপে এখানে তুলে ধরেছি, আরো বেশ কয়েকটি পার্ট রয়েছে, যেহেতু আমি প্রসঙ্গটি ছোট করেছি তাই ছোট করে এখানে উল্লেখ করেছি, যে ইকোনমিক্যাল ফিজিবিলিটি, যে আমার ব্যবসা করতে কি পরিমাণ ফাইন্যান্স লাগবে, এই ফাইন্যান্সটুকু আমি কোত্থেকে সংগ্রহ করতে পারি, কোথায় থেকে সংগ্রহ করা আমার জন্য কম ঝুঁকিপূর্ণ, এগুলো যাচাই বাছাই করা হলো ইকোনমিক ফিজিবিলিটি। টেকনিক্যাল ফিজিবিলিটি, আমি যে প্রোডাক্ট প্রসেস উৎপাদন করবো কি টেকনোলজি ব্যবহার করব, ঠিক আছে, এটি ম্যানুয়াল হবে না অটোমেটিক হবে, কোত্থেকে আমদানি করলে, মেশিন আমদানি করলে আমার সুবিধা হবে, ঠিক আছে, এই বিষয়গুলো, এর সাথে কি রিস্ক রয়েছে, কস্টিংটা কিরকম, ঠিক আছে, এগুলো থিঙ্কিং করতে হবে। এই বিষয় হলো টেকনিক্যাল ফিজিবিলিটি। অপারেশনাল ফিজিবিলিটি, যে আমি যে অপারেশন করবো স্মুথ করব, কিভাবে আমার বিক্রি কোন উইংস কাজ করবে, সেলস উইংস কিভাবে কাজ করবে, সাপ্লাই চেইন র মেটেরিয়াল কিভাবে সংগ্রহ করব, ঠিক আছে, এই বিষয়গুলো, তারপর কোন প্রসেসে সংগ্রহ হবে, আমি সেগুলোকে কি প্রসেসে স্টোর করব, এই যে বিষয় অপারেশনাল, ঠিক আছে। ভ্যালু অ্যাড ক্রিয়েশন, ভ্যালু অ্যাডিশন, এই পর্যায়ে সাধারণত অপারেশনালে আমরা ভ্যালু অ্যাডিশন করে থাকি। ভ্যালু অ্যাডিশনটা হলো যে যে বিষয় হলো বিজনেসের দুটি প্রসেস থাকে, একটি হলো যে ভ্যালু এডিশন আর একটা ভ্যালু ডেলিভারি। তো অপারেশনালটা হলো ভ্যালু অ্যাডিশন। যেমন ভ্যালু অ্যাডিশনটা কি, যেমন আমরা গম থেকে আটা বানাই, আটা থেকে হয়তো ব্রেড বানাই, এটি হলো ভ্যালু অ্যাডিশন। গম থেকে আটা করেছি, একটা ভ্যালু দিয়েছি, ব্যবহারযোগ্যতা বৃদ্ধি করেছি, এবং আবার আটাকে আবার প্রসেস করে আবার কি করেছি, ব্রেড করেছি, এটি হলো ভ্যালু অ্যাডিশন প্রসেস। তো অপারেশনাল ক্ষেত্রে কিন্তু আমরা ভ্যালু অ্যাডিশন প্রসেস নিয়ে কাজ করি, যে আমাদের প্রসেসটা কি হবে, কোয়ালিটি কি মেনটেন হবে, এগুলো কিন্তু আমরা অপারেশনাল ফিজিবিলিটি। আর শিডিউলিং এর ক্ষেত্রে এটা সাধারণত আমরা কি করে থাকি, যে ভ্যালু ডেলিভারি, বলেছিলাম বিজনেসের দুটি প্রসেস, একটি ভ্যালু অ্যাডিশন আর একটি ভ্যালু ডেলিভারি। ভ্যালু ডেলিভারি হলো কিভাবে প্রোডাক্ট আমরা কাস্টমারের দোরগোড়ায় পৌঁছে দেব, কত কম সময়ে কম খরচে, ঠিক আছে, পৌঁছে দিব, কাস্টমারের ফিডব্যাক অনুযায়ী সেই বিষয়গুলোকে আরো স্মুথ করব, এটা হলো শিডিউলিং। শিডিউলিং ফিজিবিলিটি স্টাডি, যে আমার প্রোডাক্ট বিক্রির চ্যানেলটা কি হবে, আমি কি ওয়ান টু ওয়ান সেল করব, আমি কি ডিরেক্ট সেল করব, বা আমি কি অনলাইনে সেল করব, বা আমি কি ডিলারের মাধ্যমে সেল করব, তার মানে আমার বিজনেসটাকে বি টু বি হবে, বিজনেস টু বিজনেস, বা বিজনেস টু কাস্টমার বি টু সি হবে, এই বিষয়গুলো কিন্তু যাচাই বাছাই করা, এগুলো হলো ফিজিবিলিটি স্টাডি। এগুলো কিন্তু আমরা করি না, এগুলো আমরা করতে হবে, এগুলো করলেই কিন্তু আমাদের কি, যে ওই যে সময় শুরুতে যে ভুলগুলো তার অনেক আমরা কিন্তু সংশোধন করতে পারবো, সঠিক ডিসিশন নিতে পারবো। এর পাশাপাশি শর্ট অ্যানালাইসিস, এসডব্লিউটি, এটি একটি গুরুত্বপূর্ণ টুলস। এর মাধ্যমে আমরা ঝুঁকি মিনিমাইজ করতে পারি, বা আমার অবস্থান মিনিমাইজ করতে পারি। আমাদের পার্সোনাল হতে, এটি পার্সোনাল এবং ব্যবসার বোধই হয়ে থাকে, যে আমার স্ট্রেংথ কি, আমার পার্সোনাল স্ট্রেংথ কি, বা আমার ব্যবসা যে হবে সেটার স্ট্রেংথটা কি হবে, সেটা আমার উইকনেসটা কি, কোথায় আমাদের উইকনেস আছে, সেগুলো যদি আমরা আগে থেকে জানা থাকে তাহলে কিন্তু আমরা ফোকাস দিতে পারবো। অপরচুনিটি কি, আমার ব্যবসাটাকে আরো কোথায় কোথায় গ্রোথ করতে পারবো, কোথায় কোথায় ইনভেস্ট করার সুযোগ আছে, এটা হলো অপরচুনিটি। আর থ্রেট, কোথায় কোথায় আমি ঝুঁকির সম্মুখীন হব, কোথায় কোথায় আমি প্রতিযোগিতা হতে পারি, কি আমার কোর প্রতিযোগী, ঠিক আছে, কি আমার প্রধান কম্পিটিটর, তাকে আমি কিভাবে বিট করব, এই বিষয়গুলো কিন্তু আমরা এই শর্ট অ্যানালাইসিস মাধ্যমে পেয়ে থাকি। সো এই শর্ট এবং ফিজিবিলিটি অ্যানালাইসিস করতে হবে যদি আমরা আমাদের ব্যবসার শুরুর দিকে, বিশেষ করে শুরুর দিকে ভুলগুলো সংশোধন করতে চাই বা ভুলগুলো এড়াতে চাই। দ্বিতীয়টি, স্মার্ট বিজনেস প্ল্যান। স্মার্টের কথা বলেছিলাম, আমাদের বিজনেস প্ল্যানটা স্মার্ট হতে হবে, এই বিষয়ে অলরেডি আমরা বলে ফেলেছি, যে আমরা যখন বিজনেস প্ল্যানটা তৈরি করতে হবে তার একটি স্পেসিফিক থাকবে, কোন উদ্দেশ্যে করছি, আমাদের 5 বছর পর 2 বছর পর আমরা কোথায় যেতে চাই, সেগুলো সব ডিফাইন থাকতে হবে, ওয়েল ডিফাইন, ওয়েল নোটেড থাকতে হবে, ঠিক আছে, যাতে আমরা সেগুলো মাইলস্টোন সেট করা থাকতে হবে,
মানে ধাপে ধাপে সেগুলো অ্যাচিভ করতে পারি আমরা। মেজারেবল, যে আমি যে গ্রোথ হবে সেটা মেজার করব কিভাবে, ঠিক আছে, আমি যে সঠিকভাবে কাজ করছি কিনা, ঠিক আছে, সেটা মেজার করতে হবে কিভাবে, সেই বিষয়গুলো আগে থেকে আইডেন্টিফিকেশন করা। অ্যাচিভেবল, টার্গেট সেট করার ক্ষেত্রে আমার ফাইন্যান্সিয়াল অবস্থা, আমার ম্যান পাওয়ার বা আমার প্ল্যান অনুযায়ী ঠিক টার্গেটটা নির্ধারণ করা, সেটা আদৌ অ্যাচিভেবল কিনা সেই বিষয়গুলো আমাদের ইনশিওর করতে হবে। রিয়েলিস্টিক, বাস্তবমুখী হতে হবে, ঠিক আছে। অবাস্তব উদ্দেশ্য বা আমার ব্যবসার বাংলাদেশের প্রেক্ষাপট বা দেশের আইন, ঠিক আছে, এগুলোর সাথে সাংঘর্ষিক কিন্তু কোনো বিজনেস করা যাবে না। যেমন উদাহরণ আমি দিচ্ছি যে বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু ভেরি রিসেন্ট যে এই অনলাইনে যে বিজনেস গুলো হচ্ছে সেগুলো কিন্তু তারা ধরে ধরে জরিমানা করছে বা তাদেরকে ডেভেলপ করার চেষ্টা করছে, ঠিক আছে। অনলাইনে আমরা প্রচুর হরদম বেচা কেনা দেখি, কিন্তু এদের কিন্তু ফাইন্যান্সিয়াল কি বলে লিগ্যাল আইডেন্টিটি নাই, ঠিক আছে। এদের পণ্যে কিন্তু আমরা দেখেছি এদের পণ্যে কিন্তু বিএসটিআই এর কিন্তু কি নাই, সিল মানে প্রোডাক্ট সিল নাই বা বিএসটিআই এর অনুমোদন নাই। তো বাংলাদেশে কিন্তু অনেকগুলো প্রোডাক্ট রয়েছে যে প্রোডাক্ট গুলো বিজনেস করতে গেলে অবশ্যই বিএসটি এর আপনার অনুমোদন থাকতে হবে, আর বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট রয়েছে। কিন্তু আমাদের অনেকেই অনলাইন উদ্যোক্তা তারা কি করছে, অনলাইনে পণ্য বিক্রি করছে কিন্তু আসলে বিএসটি এর অনুমোদন নিচ্ছে না। এটা কিন্তু একটি গুরুতর অপরাধ। তো এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে হবে। আমরা যদি বিজনেস করতে চাই তো এই বিষয়ে রিয়েলিস্টিক বিজনেস এনভায়রনমেন্ট, বিজনেসের গভর্নমেন্টের রুলস রেগুলেশন এগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ করে আমাদের বিজনেস পলিসি তৈরি করতে হবে বা বিজনেস করতে হবে। এটা হলো রিয়েলিস্টিক। টাইম বাউন্ড, টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যেন আমরা কাজটা সমাধান করতে পারি এই জন্য টাইমের প্রতি ফোকাস থাকতে হবে। সো এই হলো স্মার্ট বিজনেস প্ল্যান করার মাধ্যমে কিন্তু আমরা আমাদের যে ব্যবসার শুরুর দিকে ভুল এবং পরবর্তী পর্যায়ের যে ভুল সেগুলো কিন্তু অনেক কিছু আমরা রিকভার করতে পারি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি বিষয়, কনসাল্ট উইথ এক্সপার্ট, ঠিক আছে। এই বিষয়টা কিন্তু আমরা করি না, শুরুর দিকে এটা বলেছিলাম, এইটা আমাদের করতে হবে। প্রথম দিকে হয়তো আমরা ফাইন্যান্সিয়াল স্বল্পতার কারণে আপনি প্রথম দিকে হয়তো তার সাথে আপনি পার্সোনাল সম্পর্ক বিল্ড আপ করার মাধ্যমে বা যারা এক্সপার্ট রয়েছে তাদের সাথে পার্সোনালি তার হেল্প নিতে পারেন, ঠিক আছে, বা তাদের সাথে নেগোসিয়েশন করে যে ঠিক আছে আপনি আমাকে সাপোর্ট দেন, আমার বিজনেস যখন ভালো হবে তখন আমি আপনাকে ধীরে ধীরে প্রফিট বা আমার পার্সেন্টেজ দেবো, বা তার সাথে একটা নেগোসিয়েশন ডিলে যেতে পারেন, ঠিক আছে, আপনি আমার বিজনেস প্রোডাক্টটা ডেভেলপ করে দেন, তো প্রোডাক্টটা মার্কেটে যখন নামবে সেল হবে তখন এর পার্সেন্টেজ আমি আপনাকে দেবো। তার মানে আপনি যদি ভালো ব্যবসা করতে চান, মার্কেটে অবস্থান ভালো করতে চান, তখন অবশ্যই আপনার এক্সপার্টের নলেজ আপনার কি করতে হবে, ইউজ করতে হবে, এক্সপার্টের পরামর্শ আপনাকে নিতে হবে। যেমন প্রোডাক্ট ডিজাইন করার ক্ষেত্রে আপনি প্রোডাক্ট ডিজাইন করতে গেলে কিন্তু আমরা প্রোডাক্ট ডিজাইন করতে পারবো না, বা প্রোডাক্টের কস্টিং বা প্রোডাক্টের শেপ ঠিক থাকবে না, ঠিক আছে। তো এগুলো হয়ে যাবে। কিন্তু আপনি যখন যারা প্রোডাক্ট ডিজাইন করে ডেভেলপ করে ওদের যখন কস্টিং নেবেন তখন কিন্তু ওরা কম কস্টিং এর মধ্যে আপনাকে কি করতে পারবে, একটা প্রোডাক্ট ডিজাইন করে দিতে পারবে। কিন্তু এই জন্য হয়তো প্রথম দিকে আমাদেরকে প্রথম দিকে হয়তো কিছু ইনভেস্ট করতে হচ্ছে, ঠিক আছে। কিন্তু এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রাইজিং এর ক্ষেত্রে, বিশেষ করে মার্কেটিং পলিসি বা মার্কেটিং যে স্ট্র্যাটেজি নির্ধারণ করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই বলি, যেমন অনেকেই শুনি ফেসবুকে এত বিজ্ঞাপন দেই বা ফেসবুকে এত পোস্ট দেই কিন্তু আসলে কোনো কিছু হচ্ছে না, আমার বিক্রি হচ্ছে না, ঠিক আছে, বুস্ট করলাম সারা পাচ্ছি না। তো এগুলো আসলে আমরা নিজের মতো করে করছি এই জন্য হচ্ছে না। যারা এক্সপার্ট রয়েছে তাদের যদি পরামর্শ নিয়ে, ঠিক আছে, তাদের মাধ্যমে যদি আমরা এই কাজগুলো করি তখন কিন্তু দেখা যাবে কি যে এই যে আমাদের যে রেজাল্ট, ঠিক আছে, রেজাল্টটা কিন্তু আমরা পাবো। তা না হলে কিন্তু আমাদের ফাইন্যান্স যেমন টাকা নষ্ট হবে, সময় নষ্ট হবে, আমরা আলটিমেটলি ফ্রাস্ট্রেশন হয়ে যাব, ঠিক আছে। সো সব কাজ আসলে যেগুলো আমরা পারি না বা যেগুলো আমাদের এক্সপার্টিস নেই সেগুলো আমাদের করা উচিত না, যারা জানে তাদের করা উচিত। যেমন আমরা অসুখ হলে কিন্তু ডাক্তারের কাছে যাই, নিজেই কিন্তু ওষুধ কিনে খাই না, না পাটাপা হয়তো কিনে খাই, কিন্তু বড় ধরনের অসুখ হলে কিন্তু আমরা অ্যান্টিবায়োটিক কিন্তু নিজেরা খাই না। সো বিজনেসের ক্ষেত্রে একই রকম, বিজনেসের ডক্টর যারা রয়েছে তাদের কাছে কিন্তু আপনাকে যেতে হবে, নাহলে কিন্তু আপনি সঠিক সমাধান পাবেন না। এটি কিন্তু গুরুত্বপূর্ণ দিক। পোর্টফোলিও ইনভেস্টমেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, ঠিক আছে। একজন উদ্যোক্তাদের কিন্তু এই বিষয়ে কিন্তু নজর রাখতে হবে, এই বিষয়ে কিন্তু খেয়াল রাখতে হবে যে আমাদের কিন্তু আমরা সাধারণত ক্ষুদ্র ব্যবসায়ী যারা স্টার্টআপ ব্যবসায়ী যারা ব্যবসা করি, ঠিক আছে, আমাদের কিন্তু ওই টাকা পয়সা এতটা নাই যে আমি ইচ্ছা মতো ইনভেস্ট করতে পারবো। শুধু আমাদের না, বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রেও কিন্তু যখন তারা ইনভেস্ট করে তখন এই পোর্টফোলিও ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ফোকাস দেয়। এই পোর্টফোলিও ইনভেস্টমেন্টের একটা স্ট্র্যাটেজি রয়েছে যেটিকে আমরা অনেক সময় বিসিজি অ্যাপ্রোচ বলে থাকি, ঠিক আছে, যে আপনি কোথায় ইনভেস্ট করবো আমরা এবং কোথায় কি পরিমাণে ইনভেস্ট করব, কোথায় ইনভেস্ট করব না, এই বিষয়গুলো কিন্তু এর মাধ্যমে উঠে আসে। দেখেন এখানে কিন্তু আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন চারটি ঘর দেখতে পাচ্ছেন, একটিতে লেখা আছে স্টার, একটিতে লেখা আছে কোশ্চেন মার্ক, একটিতে লেখা আছে ক্যাশ কাউ, একটিতে লেখা আছে ডগ। আপনারা থিঙ্কিং করেন এগুলো এক একটি বিজনেস, আপনি বিজনেস করছেন বা এক একটি প্রজেক্ট আপনার, তো আপনি এই প্রজেক্টের ভিতরে কোথায় ইনভেস্ট করবেন,
কোথায় ইনভেস্ট করা আপনার জন্য কি প্রফিটেবল, কোথায় ঝুঁকিপূর্ণ, কম ঝুঁকিপূর্ণ, এই বিষয়গুলো বিবেচনা করে ইনভেস্ট করবেন। এখানে দেখেন, বা আপনি যদি বাম পাশে আপনি যদি হরিজেন্টালি দেখেন, সেখানে লেখা আছে মার্কেট গ্রোথ রেট। আর যদি আপনার ভার্টিক্যালি দেখেন উপরের দিকে, তাহলে দেখতে পারবেন রিলেটিভ মার্কেট শেয়ার। মার্কেট গ্রোথ মানে এখানে আপনার মার্কেটিং সেল করার সুযোগ, মানে এখানে সেলের অপরচুনিটি কত বেশি, প্রফিটের অপরচুনিটি কত বেশি, কত দ্রুত এখানে আপনি মার্কেট কভার করতে পারবেন, বা কত দ্রুত আপনি এখানে প্রফিট গেইন করতে পারবেন, সেল বাড়াতে পারবেন, এই টাইপের হলো আপনার মার্কেট গ্রোথ। আর শেয়ার হলো মার্কেটে অবস্থান, কত দ্রুত আপনি আপনার মার্কেটে অবস্থানকে শক্ত করতে পারবেন। সে এই দুইটি টপিকের সমন্বয়ে কিন্তু এই 4টি প্রজেক্ট দাঁড়িয়েছে। এখন আপনাকে ডিসিশন নিতে হবে যে আপনার যে সম্ভাব্য 4টি বা 5টি প্রজেক্ট রয়েছে, এগুলোর মধ্যে কোনটি স্টার, কোনটি কোশ্চেন মার্ক, কোনটি ক্যাশ কাউ, কোনটি ড্রগ। এগুলো বিষয়ে যদি আপনি থিঙ্কিং করতে পারেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন কোথায় আমরা ইনভেস্ট করলে আমার জন্য প্রফিটেবল, লাভ বেশি, রিস্ক কম। তো এটি একটি জটিল বিষয়, আসলে সংক্ষেপে এটি বোঝানো সম্ভব না। আমরা এইটি বিষয়ে 1-1.5 ঘন্টা একটা ক্লাস নিয়ে থাকি ডে লং সেলিং এ। এটি বিজনেসের একটি কোর একটি বিষয়। যেমন আমি আইডিয়া দিচ্ছি আপনাদের, ভবিষ্যতে আপনারা এই ব্যাপারে একটু স্টাডি করলে, গুগল করলে, বিসিজি অ্যাপ্রোচ করে গুগল করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন, একটু পড়াশোনা করলে এই বিষয়ে জানতে পারবেন। আমি সংক্ষেপে বলে দিচ্ছি, যেমন স্টার দেখবেন, স্টারের গ্রোথ বেশি, মার্কেট শেয়ারও বেশি। তার মানে যেই মার্কেট পজিশনে, যেই বিজনেস ইউনিটে ব্যবসা করার জন্য ভালো অবস্থান রয়েছে, যেখানে সেল বেশি, যেই প্রফিট, যেই প্রোডাক্টের মার্কেট কাটতি বেশি, ঠিক আছে, মার্কেটে সুযোগ বেশি, কম্পিটিটর নাই, সেগুলো কিন্তু স্টার। তাহলে আপনি যখন ইনভেস্টমেন্ট করবেন, তখন কিন্তু স্টারে আপনি বেশি ইনভেস্ট করবেন। ধরুন আপনার কাছে 1 লক্ষ টাকা আছে, তখন আপনি কি করবেন, স্টারে আপনি বেশি ইনভেস্ট করবেন, কারণ স্টার থেকে দ্রুত আপনার সেল হবে, প্রফিট উঠে আসবে। তাহলে স্টারে আপনি ধরেন 50,000 টাকা ইনভেস্ট করতে পারেন, এল স্টার। আচ্ছা, এরপর আছে দেখেন ডানে কোশ্চেন মার্ক। কোশ্চেন মার্কটা হলো কি, দেখেন এখানে আপনি যদি দেখেন মার্কেট গ্রোথ রেটের ক্ষেত্রে দেখেন এটি হলো হাই, কিন্তু শেয়ার মার্কেট শেয়ারটা হলো লো। তার মানে এখানে কিন্তু একটা অনিশ্চয়তা রয়েছে। এখানে কিন্তু আপনি যদি 50,000 টাকা ইনভেস্ট করে বসেন এই বিজনেসে, এই প্রজেক্টে, তখন কিন্তু আপনি ঝুঁকি বেড়ে যাবে। সো এখানে আপনি কিন্তু বেশি ইনভেস্ট করবেন না। এখানে একটি সম্ভাবনা আছে, কিন্তু ঝুঁকি আছে, ঠিক আছে। এখানে আপনি অল্প কিছু ইনভেস্ট করলেন, 20,000 ইনভেস্ট করলেন, যে ঠিক আছে এখান থেকে ব্যবসাকে আমি গ্রোথ করে আমার এখানে ব্যবসাটাকে ঝুঁকি কমিয়ে আমি সরাসরি স্টারে নিয়ে যেতে পারবো, ঠিক আছে। দেখেন কিছু নিচে এখানে লেখা আছে ডগ। এখানে দেখবেন, এখানে আপনার মার্কেট গ্রোথও কম, লো, আবার মার্কেট শেয়ারও লো। অর্থাৎ এগুলো ভালো বিজনেস না। এখানে ব্যবসা পয়সা ইনভেস্ট করা মানেই, বা এই প্রজেক্টে বা এই প্রোডাক্টে, এটা হতে পারে প্রজেক্ট, হতে পারে প্রোডাক্ট, পয়সা ইনভেস্ট করা মানে কিন্তু লস প্রজেক্ট, ঠিক আছে। এখানে সেল নাই, এই মার্কেটটা ভালো না। এখানে কিন্তু আপনি মার্কেট কি প্রোডাক্ট ইনভেস্ট করবেন না, এখান থেকে আপনার প্রোডাক্ট ইনভেস্ট যদি থাকে, সেখান থেকে আরো তুলে নিয়ে আসতে হবে, কারণ এই মার্কেটটা ধীরে ধীরে ডিক্লাইনের দিকে গেছে, বুঝতে পেরেছেন। এরপরে যদি আমরা আসি ক্যাশ কাউ, এইটি একটি মার্কেট, ঠিক আছে। এখানে আপনার কি মার্কেট শেয়ারের অপরচুনিটি আছে, এখানে মার্কেটটা ফাঁকা আছে, কিন্তু এখানে প্রচুর ইনভেস্টমেন্ট দরকার, ঠিক আছে। এখানে যেমন বড় বড় প্রজেক্টের ক্ষেত্রে দেখবেন নতুন নতুন আইডিয়া, যেমন নতুন প্রজেক্ট, আইটি প্রজেক্টের ক্ষেত্রে কিন্তু বাংলাদেশে অনেক কোম্পানি কিন্তু এখনো আইটি সেক্টরে অনেক জায়গায় ফাঁকা রয়েছে, কিন্তু এখানে যদি আমি আপনার ইনভেস্ট করতে পারবো না, কারণ এখানে কোটি কোটি টাকার ফাংশন। তো এখানে ক্যাশ কাউ মানে এখানে প্রচুর পরিমাণ কি করতে হবে, ক্যাশ ইনভেস্ট করতে হবে। গরু অনেকটা কি বলে যে খেয়ে ফেলবে, ঠিক আছে, গরুর যে বিশাল পাকস্থলী, ঠিক আছে, এই পাকস্থলী ভরতে হবে, এই জন্য সিম্বলিক অর্থে দেওয়া হয়েছে, কিন্তু এমনি এমনি কিন্তু এই চিহ্নগুলো দেওয়া হয়েছে, চিহ্নগুলো একটা মিনিং আছে। তো এখানে কিন্তু ইনভেস্ট করা লজিক্যাল না। আমার মতো ছোট ছোট উদ্যোক্তাদের ক্ষেত্রে, যেখানে ইনভেস্টমেন্ট বেশি, ঠিক আছে, সেখানে কিন্তু ইনভেস্ট করা ঠিক না। তো এরকম যদি খাত থাকে, এই খাতটা অনেক সম্ভাবনাময় হলেও কিন্তু ছোট উদ্যোক্তাদের জন্য এখানে ইনভেস্ট করা বোকামি। তো আমরা এখানে যদি 1 টাকাও ইনভেস্ট করি প্রাথমিক পর্যায়ে, তখন কিন্তু এটা আমার টাকাটা জলে চলে যাবে। বিশাল সমুদ্র থেকে এক বালতি পানি দিলে যেমন কোনো ভ্যালু ক্রিয়েট করবে না, জায়গাটা ঠিক এরকম। সো এই পোর্টফোলিও ইনভেস্টমেন্ট বা পোর্টফোলিও ম্যানেজমেন্টের মাধ্যমে ঠিক করতে হবে আমাদেরকে যে আমরা আসলে কোথায় ইনভেস্ট করব, কোথায় ইনভেস্ট করা আমাদের জন্য বেশি প্রফিটেবল, কোথায় আমাদের দ্রুত প্রফিট উঠে আসবে, ইনভেস্টমেন্ট উঠে আসবে, যেটা বলতেছিলাম ROI, রিটার্ন অন ইনভেস্টমেন্ট দ্রুত হবে, ঠিক আছে। এই বিষয়গুলো কিন্তু এর মাধ্যমে আমরা জানতে পারি। তো উদ্যোক্তাদের এই বিষয়টিগুলোকে জানতে হবে, এই বিষয়গুলো বেসিক আইডিয়া থাকতে হবে, যাতে সে এই বিষয়গুলো অ্যানালাইসিস করতে পারে। প্রয়োজনে তাকে এক্সপার্টিজের নলেজ নিতে হবে। এক্সপার্টিজের নলেজ নিলে সে সহজে বুঝতে পারবে যে কোন ব্যবসাটা, কোন সেগমেন্টটা, কোন প্রোডাক্টটা তার জন্য বেশি সুইটেবল। আচ্ছা, আরেকটি বিষয় আমরা দ্রুত শেষ করে দিব, আমাদের শেষের দিকে রয়েছে, আর কয়েকটি স্লাইড রয়েছে। আরেকটি বিষয় হচ্ছে প্রোডাক্ট কাস্টমাইজ করা, ঠিক আছে। আমি বলেছিলাম বাংলাদেশে বর্তমানে
ক্রেতা যুগ চলছে, ক্রেতা মতবাদ চলছে, ঠিক আছে, ক্রেতারা তার পছন্দ অনুযায়ী কি চায়, প্রোডাক্ট চায়। সো আমাদের কি করতে হবে, প্রোডাক্ট কাস্টমাইজ করতে হবে। প্রোডাক্ট কাস্টমাইজ করার বিভিন্ন পলিসি রয়েছে, বিভিন্ন স্ট্র্যাটেজি রয়েছে। এর আগে আমাদের জানতে হবে প্রোডাক্টের বিভিন্ন লেভেল আছে। একটা প্রোডাক্টে আমরা দেখি একটা প্রোডাক্টের ভিতরে 3টি স্তর রয়েছে। এই 3টি বৈশিষ্ট্য বা 3টি স্তর নিয়ে এক একটি প্রোডাক্ট। এটি একটা গুরুত্বপূর্ণ বিষয়। উদ্যোক্তাদের এই যখন প্রোডাক্ট ডেভেলপ করে তখন এগুলো ভাবতে হয় যে আমি কোন স্তরে কি রাখবো, কোন স্তরে প্রোডাক্টের কোন লেভেলে আমি কিভাবে প্রোডাক্টটা ডিজাইন করব, কি দেব, ঠিক আছে। তো প্রোডাক্ট কাস্টমাইজেশন করার ক্ষেত্রে এই বিষয়গুলো কিন্তু ফোকাস দিতে হয়। আমরা উদ্যোক্তারা অনেক সময় এই বিষয়টি জানি না, এই জন্য প্রোডাক্ট কাস্টমাইজেশন করতে পারি না। তো আমি সংক্ষেপে বলে দিচ্ছি, এটিও একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটি মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা আমরা নেই, কারণ বলেছিলাম যে এই ট্রেনিং সেশনটি আমাদের ডে লং ট্রেনিং সেশন, ঠিক আছে। কিছু কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি জাস্ট আপনাদেরকে একটি ব্রিফ আইডিয়া দিয়ে দিচ্ছি। পরবর্তীতে যদি কোনো আল্লাহ তাআলা যদি কোনো পরবর্তী আপনাদের সাথে কোনো সেশন করার সুযোগ হয় ডে লং, তখন করা যাবে। অথবা আপনাদের আইডিয়া হলো পরবর্তীতে কেউ যদি জানতে চান আমাকে বলতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে সংক্ষেপে বুঝিয়ে দেওয়ার জন্য। তো প্রোডাক্ট কাস্টমাইজেশন হলো কি, কাস্টমারের চাহিদা অনুযায়ী প্রোডাক্টটাকে ডিজাইন করা বা প্রোডাক্টটাকে ডেভেলপ করা। ঠিক ডেভেলপমেন্ট না, মডিফিকেশন করা। প্রোডাক্ট মডিফিকেশন আর ডেভেলপমেন্ট কিন্তু পার্থক্য রয়েছে। প্রোডাক্ট মডিফিকেশন মানে উদাহরণ দিই, যেমন কাস্টমাররা একটু পছন্দ করে এক ধরনের কাস্টমার পছন্দ করে যে মোরগটা একটু লাল হতে, মোরগটা একটু ঝকমকে হলে ভালো হয়, ঠিক আছে, কালারফুল হলে ভালো হয়। তো তার জন্য একটু কালারফুল মোরগ ব্যবহার করা, ঠিক আছে, ফ্যান্সি ডিজাইন একটা তৈরি করা। আবার কিছু কিছু কাস্টমার আছে এরা, ঠিক আছে, মোরগটা একটু মজবুত মোরগ পছন্দ করে পণ্যের প্রোডাক্টের জন্য, ঠিক আছে। ওদের যখন আপনি প্রোডাক্ট দিবেন তখন আপনার প্যাকেজিং এর ক্ষেত্রে আপনার এই মজবুত বা প্রোটেকশন, ঠিক আছে, এই করা। যেমন বর্তমান প্রেক্ষাপটে আপনি যেখানেই পণ্য ডেলিভারি দিতে চান না কেন, কিন্তু প্রোডাক্টের ক্ষেত্রে এখন কিন্তু তারা হাইজিন ফ্যাক্টরটাকে ফোকাস দিচ্ছে। তো এটাও কিন্তু প্রোডাক্টের একটি বিষয়। তো প্যাকেজিং এর করার ক্ষেত্রে হাইজিন বিষয়টা ফ্যাক্টর, সেগুলোকে একটু আগের তুলনায় একটু হাইজিনিক বেশি ডেভেলপ, হাইজিনিক এনশিওর করা, ঠিক আছে। আপনার কি বলে লেমিনেটিং দিয়ে বা ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে দেওয়া, এগুলো কিন্তু আপনার কি প্রোডাক্ট কাস্টমাইজেশন, কাস্টমারকে কনভিন্স করার জন্য, কাস্টমার অ্যাট্রাকশন করার জন্য। তো যে সকল কাস্টমার বেশি হাইজিন মেইনটেইন করে তাদের জন্য কিন্তু আপনি এভাবে কিন্তু আপনার ফুড প্রোডাক্টটি ফয়েল পেপার দিয়ে বা পলি দিয়ে মুড়িয়ে, ঠিক আছে, আপনি হাইজিন নিশ্চিত করতে পারেন। এইভাবে আপনার কি করতে হবে, প্রোডাক্ট কাস্টমাইজেশন করতে হবে। আচ্ছা, যেই জিনিসটা বলতে যাচ্ছে, একটি প্রোডাক্টের 3টি পর্যায় থাকে বা 3টি লেভেল থাকে বা 3টি বৈশিষ্ট্য থাকে যেগুলো নিয়ে একটি প্রোডাক্ট, একচুয়ালি কোর প্রোডাক্ট বা কোর বেনিফিট, যেটা আমরা মূল প্রোডাক্টটা। এরপর হচ্ছে অ্যাকচুয়াল প্রোডাক্ট, যে এর সাথে সম্পৃক্ত যেটি ছাড়া কোর প্রোডাক্টটি বা কোর বেনিফিট এনজয় করা যায় না, এটি হলো আপনার হলো কি বলে অ্যাকচুয়াল প্রোডাক্ট। আর একটা অ্যাগুমেন্ট প্রোডাক্ট, সেটি হলো যে কিছু এক্সট্রা ফ্যাসিলিটিস, ঠিক আছে। যেমন আপনাকে আমি বলি, উদাহরণ দেই, আপনি একটা ওভেন কিনবেন, ওভেনের কোর বেনিফিটটা কি? কোর বেনিফিট বা কোর সার্ভিসটা হলো যে ওভেন যে রান্না গরম করা, এটি হলো আপনার কি, বা ভালো রান্না আপনার খাবার গরম করে, বা আপনার কি বলে সেদ্ধটি ভালো হয়, বা ঠিক আছে, এই বিষয়গুলো হলো যে আপনার কোর সার্ভিস। তো আপনি কিন্তু মূলত একটি ওভেন কিনছেন এই খাবার গরম করার জন্য। খাবার যদি গরম না হয়, যত ভালোই প্যাকেজিং হোক, যত ভালোই অ্যাট্রাকশন হোক, আপনি কিন্তু ওভেনটি কিনবেন না। তো এই কোর বেনিফিট, কোর প্রোডাক্টটি হলো এই ওভেনের রান্না কি করা, গরম করার যে ফ্যাসিলিটি, এর হলো কোর। আর অ্যাকচুয়াল প্রোডাক্টটা হলো কি, যে আপনি যে রান্না গরম করবেন, এই জন্য কিন্তু এই বিষয়টাকে একটি আবদ্ধ জায়গায় রাখতে হবে। এই জন্য একটি কি করতে হবে, যে এই সুন্দরভাবে উপস্থাপন করার জন্য ডেকোরেশনের ফ্যাক্টর রয়েছে, সো প্যাকেজিং এর ফ্যাক্টর রয়েছে। এগুলো ছাড়া কিন্তু এটা আপনি ব্যবহার করতে পারবেন না। হ্যান্ডেল, এটা কিন্তু একটা ফ্যাক্টর, ঠিক আছে। এই ফ্যাক্টর গুলো হলো আপনার কি, যে অ্যাকচুয়াল প্রোডাক্ট, যা ছাড়া আপনি এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারবেন না। আর আর্গুমেন্ট যেটি হলো যে কিছু বৈশিষ্ট্য, এক্সট্রা ফ্যাসিলিটি, যেমন ডেলিভারি, ঠিক আছে, ইনস্টলমেন্টে ব্যবসার সুযোগ, সো তারপরে হলো আফটার সেল সার্ভিস, এগুলো হলো আপনার আর্গুমেন্ট। সো আপনি যখন প্রোডাক্ট কাস্টমাইজেশন করবেন, তখন কিন্তু এগুলোর ধাপে ধাপে বিভিন্ন জিনিসটা সংমিশ্রণ তৈরি করে কাস্টমাইজেশন দিতে হবে, কাস্টমাইজেশন করতে হবে, ঠিক আছে। আপনি সাধারণত কোর প্রোডাক্টে খুব বেশি বেনিফিট করতে পারবেন না, কোর প্রোডাক্টে খুব বেশি করা যায় না, কাস্টমাইজ করা যায় না, কারণ এটা বেসিক, ঠিক আছে, এটা চেঞ্জ করা সম্ভব না। কিন্তু আপনি অ্যাকচুয়াল প্রোডাক্ট এবং আর্গুমেন্ট প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু আপনি ক্রেতার চাহিদা অনুযায়ী কাস্টমাইজেশন করতে পারেন। যেমন ক্রেতার চাহিদা অনুযায়ী আপনি প্যাকেজিং করতে পারেন, ঠিক আছে, ক্রেতাকে কনভিন্স করার জন্য ডেলিভারি সার্ভিস দিতে পারেন। এগুলো দেওয়ার মাধ্যমে কিন্তু প্রোডাক্টকে আপনি কি করতে পারেন, বা আপনার অফারকে আপনি কাস্টমাইজেশন করতে পারেন। আচ্ছা, কন্টিনিউয়াস প্রোডাক্ট ডেভেলপমেন্ট, এটি একটি প্রোডাক্ট লাইফ সাইকেল, এটি একটি বিশাল একটি টপিক, ঠিক আছে। সো আমাকে কি করতে হবে, আমরা যখন ব্যবসা করতে যাব, বিশেষ করে চলমান বিজনেসের ক্ষেত্রে আমাদের প্রোডাক্ট লাইফ সাইকেল বিবেচনা করতে হবে।
মানুষের যেমন একটা লাইফ সাইকেল থাকে, জন্ম থেকে কি বলে কৈশোর, কৈশোর থেকে যৌবন, যৌবন থেকে এইভাবে বৃদ্ধ, এরপরে মারা যায়। প্রোডাক্টও কিন্তু কি করে যে প্রথমে প্রোডাক্টে ডেভেলপ করতে হয়, এরপর মার্কেটে আসে, এরপর সেটা গ্রোথ হয়, এরপর ম্যাচুরিটি, এরপর ডিক্লাইন হয়, একটি চলমান হারে চলতে চায়। তো আপনি যদি আপনাকে আপনার যে ব্যবসার প্রোডাক্ট গুলো রয়েছে এগুলোকে কিন্তু আপনি যদি এই আপনার প্রোডাক্ট লাইনটাকে লেন্থ না করেন, দেখেন এখানে কিন্তু এই যে লাইন রয়েছে, সেলের একটা কার্ভ রয়েছে, নীল কার্ভ, ঠিক আছে, এটাই যদি আপনি প্রোডাক্ট ডেভেলপমেন্ট না করেন তাহলে একসময় এটি কি হয়ে যাবে, ডিক্লাইন হয়ে যাবে। দেখেন সেলের কার্ভটা নিচে হয়ে গেছে, আর সেলের সাথে সাথে লাল প্রফিট একটা কার্ভ রয়েছে, এটা সেল যত হবে বড় হবে, প্রফিট কার্ভটা বড় হবে, সেল কমে গেলে প্রফিটটাও কমে যাবে। দেখেন আপনি যে ডিক্লাইন পিরিয়ডে কিন্তু সেল কমে গেছে, প্রফিট কমে গেছে। সো আপনাকে কি করতে হবে, এই বিভিন্ন লেভেলে এসে মানুষ অলরেডি প্রোডাক্ট সম্পর্কে জানে, প্রোডাক্ট সম্পর্কে তাদের অভিজ্ঞতা হয়ে যায়, প্রোডাক্ট একাধিক ব্যবহার করার কারণে তাদের প্রোডাক্ট সম্পর্কে একটি নেতিবাচক বা কি বলে যে প্রোডাক্ট সম্পর্কে আগ্রহ হারিয়ে ফেলে। সো আপনি কি করতে হবে, প্রোডাক্ট ডেভেলপমেন্ট ঘটাতে হবে। যখনই আপনি প্রোডাক্টটা ম্যাচুরিটি পিরিয়ডে ঢুকবে, দেখেন ইন্ট্রোডাকশন পরে গ্রোথ, যখনই আপনার ম্যাচুরিটি পিরিয়ডে প্রোডাক্টটা ঢুকবে তখনই কিন্তু আপনার প্রোডাক্ট ডেভেলপমেন্টের একটা ইনিশিয়েটিভ নিতে হবে যে এই প্রোডাক্টটা আরো কিভাবে ডেভেলপ করা যায়, না হলে কিন্তু প্রোডাক্ট একসময় হারিয়ে যাবে। ঠিক আছে, একটি উদাহরণ দিচ্ছি, আপনি দেখেন বাংলাদেশে অনেক সাবান রয়েছে, ঠিক আছে, যেন অ্যারোমেটিক হারিয়ে গেছে, অনেক অনেক সাবান রয়েছে, এগুলো হারিয়ে গেছে, কিন্তু লাক্স কিন্তু এখনো হারায় নাই। কেন হারায়নি জানেন? লাক্স দেখবেন প্রত্যেক 2 থেকে 3-4 মাস পর পরে কিন্তু একটা বিজনেস পিরিয়ড পর পরে কিন্তু এক একটা ফ্লেভার নিয়ে আসতেছে, এক একটা হানি নিয়ে আসতেছে, অ্যালোভেরা নিয়ে আসতেছে, কারণ তারা ওই যে প্রোডাক্ট ডেভেলপ করছে। এই জন্য কিন্তু বাংলাদেশের মার্কেটে লাক্স কিন্তু নাম্বার 1 সব বিডি সব। আবার আপনি ফেয়ার এন্ড লাভলির কথা চিন্তা করেন, দেখেন আমরা জন্ম থেকে আমার মা, বাবা, দাদি সবাইকে কিন্তু ফেয়ার এন্ড লাভলি ব্যবহার করা দেখছি, ঠিক আছে, এবং আমি দেখেছি যে আমার মা খালারা ফেয়ার এন্ড লাভলি ব্যবহার করে যে ফর্সা হয়েছে এমন রেকর্ডও নাই। কিন্তু দেখবেন ফেয়ার এন্ড লাভলি কিন্তু তার প্রোডাক্ট ডেভেলপমেন্ট করে চলেছে বিভিন্ন ভাবে, ঠিক আছে, আজকে এই ফ্লেভার, ওই ফ্লেভার, আজকে কি অমুক গ্লো তমুক গ্লো, সব বিজ্ঞাপন গুলো দেখা যায় যে বিভিন্ন প্রোডাক্ট গুলো নিয়ে আসছে, ফিচার গুলো নিয়ে আসছে, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, এখানে কিন্তু তাদের সেল কিন্তু ধরে রাখতে পারছে। সো আপনার প্রোডাক্টের, বিজনেসের প্রোডাক্টের যদি আপনি এইরকম কি প্রোডাক্ট লাইফ সাইকেল লেন্থটাকে যদি বড় করতে না পারেন, তাহলে কিন্তু আলটিমেটলি দেখবেন কি আপনার প্রোডাক্টটা মার্কেট থেকে ভ্যানিশ হয়ে গেছে, আউট হয়ে গিয়েছে, অনেক প্রোডাক্টের মতো আউট হয়ে গিয়েছে। যেমন আরেকটা উদাহরণ দিই, যে মোবাইল ফোন, নোকিয়া কিন্তু এই যে প্রোডাক্ট লাইফ সাইকেলটাকে তারা ডেভেলপ করতে পারে নাই, তারা বেসিক ফোনে থেকে গেছে। কিন্তু কি করেছে স্যামসাং, কিন্তু সেই আপনার অনেকটা অ্যাপেলের ফিচার টিচার নিয়ে এসে কিন্তু তারা কি করেছে, মার্কেটে দখল করে নিয়েছে এবং তাদের প্রোডাক্টের নিয়মিত কিন্তু নতুন নতুন ফিচার আনছে। কিন্তু একবার নোকিয়া মার্কেট থেকে হারিয়ে গিয়েছে, কিন্তু মার্কেটে ঢুকতে পারছে না। সো আপনার প্রোডাক্টে যদি প্রোডাক্ট লাইফ সাইকেল যদি স্প্যান না করতে পারেন, বড় করতে না পারেন, নিয়মিত ডেভেলপ করতে না পারেন, তখন কিন্তু আপনি আপনার মার্কেট থেকে আপনাকে হারিয়ে যেতে হবে, আপনার ব্যবসাটি বন্ধ হয়ে যেতে পারে। অনেক ব্যবসা শুধুমাত্র এই কারণে বন্ধ হয়ে গিয়েছে বাংলাদেশে, নট অনলি বাংলাদেশ, সারা ওয়ার্ল্ডে কিন্তু এটি ভেরি কমন ঘটনা। তবে একটা কনফ্লিক্ট আপনাদের মাঝে আসতে পারে, যে আমি যেটা বলতেছিলাম যে দেখেন আগের স্লাইডের সাথে দেখেন, এখানে বলেছিলাম প্রোডাক্ট কাস্টমাইজেশন, আর এখানে বলছি প্রোডাক্ট ডেভেলপমেন্ট, ঠিক আছে, দুটি কিন্তু ভিন্ন বিষয়। প্রোডাক্ট ডেভেলপমেন্টে কিন্তু কোর বিষয়টাকে কিন্তু ডেভেলপ হয়ে যায়, কোর বিষয় যে কোর যে প্রোডাক্ট রয়েছে, কোর যে বেনিফিট রয়েছে। আর কাস্টমাইজেশনে কোর বেনিফিট কি পরিবর্তন করা যায় না, শুধুমাত্র অ্যাগুমেন্ট বা অ্যাকচুয়াল প্রোডাক্টে আমরা একটু কাজ করতে পারি। সো এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। সো এই বিষয়ে আশা করি আপনারা ধারণা পেয়েছেন এবং আপনারা চেষ্টা করবেন আপনার বিজনেসে যে প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্টের লেন্থটা, সেই প্রোডাক্টের লাইফ টাইমটাকে কি করতে, লং করতে। যত বেশি লং করতে পারবেন আপনার গ্রোথ তত বাড়বে, সেল তত বাড়বে। আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি, আর কয়েকটি স্লাইড রয়েছে। সেটি হলো যে আপনাকে বলেছিলাম যে মার্কেট সেগমেন্টেশন, টার্গেটিং, পজিশনিং, এই কাজগুলো আমাদের করতে হবে। এই কাজগুলো আমরা না করার কারণে কিন্তু চলমান ব্যবসার ক্ষেত্রে আমরা মার্কেট হারাচ্ছি, সেল হচ্ছে না, ঠিক আছে। এই বিষয়ে আমি বলেছি, যেহেতু সংক্ষেপে বলে যাচ্ছি। মার্কেট সেগমেন্ট হলো মার্কেটে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে, বিভিন্ন অংশে ভাগ করা, আপনার ক্যাপাবিলিটি অনুযায়ী ভাগ করা। টার্গেট হলো সেই ভাগের মধ্য থেকে নির্দিষ্ট মার্কেটকে সিলেক্ট করা, যে প্রায়োরিটি বেসিস আমি এই অংশে কাজ করবো, এই অংশে কাজ করবো। যেহেতু আমরা টোটাল মার্কেট নিয়ে কাজ করতে পারবো না, পুরো বাংলাদেশ নিয়ে কাজ করতে পারবো না, তাহলে আমি বাংলাদেশের কয়েকটি জোন বা জেলা বা আপনার এরিয়া নিয়ে আমরা কাজ করতে পারি, সেভাবে আমরা ভাবতে পারি, ঠিক আছে। সেটা হলো টার্গেটিং, যে এরিয়া নির্দিষ্ট করা। আর পজিশনিং হলো যেই মার্কেটকে বা যেই কাস্টমারদের আপনি টার্গেট করেছেন তাদের মনে জায়গা দখল করা, সেটি হলো পজিশনিং। আর পজিশনিং করবেন কিভাবে? পজিশনিং এর টুল রয়েছে কিছু, পজিশনের টুল গুলো রয়েছে, যেমন এই যে দেখবেন পজিশনের টুল, যে ইন্টিগ্রেট মার্কেটিং কমিউনিকেশন টুলস, আইএমসি, ইন্টিগ্রেট মার্কেটিং কমিউনিকেশন টুলস। এই যে আমরা যখন অ্যাডভার্টাইজমেন্ট করি, বিজ্ঞাপন দেই, ঠিক আছে, অনলাইনে সোশ্যাল মার্কেটিং করছি, মোবাইল মার্কেটিং করছি, ডিরেক্ট মার্কেটিং করছি, পার্সোনাল
পার্সোনাল সেলিং করছি, স্পন্সরশিপ করছি, অ্যাডভার্টাইজিং করছি, এগুলো সব কিন্তু কি সব মিলেই কিন্তু কি আপনাদের একটি মিক্সচার বানাতে হবে। ঠিক আছে, কিভাবে একাধিক টুলস নিয়ে কি করে একটা ককটেল তৈরি করে, কিভাবে ককটেল তৈরি করে কিভাবে কাস্টমারকে সহজেই খাওয়ানো যায় এবং সহজেই কাস্টমারের মনে অবস্থান করা যায়, পজিশন নেওয়া যায়, কাস্টমারের মনে পজিশন নেওয়া যায় এই টুলস গুলো ব্যবহার করে, আইএমসি টুলস ব্যবহার করে। এটি হলো পজিশনের স্ট্র্যাটেজি। তো এগুলো ব্যবহার করে বিজ্ঞাপন, অনলাইনে পোস্ট, ঠিক আছে, তারপর সোশ্যাল মার্কেটিং, মোবাইল, ওয়ান টু ওয়ান কমিউনিকেশন, এগুলো করে কিন্তু আমাদের কাস্টমারের মনে জায়গা নিতে হবে বা কাস্টমারের মনে পজিশন নিতে হবে। আমরা অনেক সময় কি এটা করতে পারি না, বা করলেও কিন্তু গণহারে করি, স্পেসিফিক ভাবে করি না। মনে রাখতে হবে এই কাজগুলো করতে হবে প্রোডাক্ট ধরে ধরে। আপনার যদি ব্যবসায় 10টা প্রোডাক্ট থাকে তাহলে কিন্তু আপনার 10টা সেগমেন্ট করতে হবে, 10টা টার্গেটিং করতে হবে, 10টা পজিশন করতে হবে, এবং এর জন্য কিন্তু এই যে 10টা আইএমসি টুলস তৈরি করতে হবে আপনাকে। কারণ প্রোডাক্ট ভেজে কিন্তু আপনার কাস্টমারের চাহিদা, ডিমান্ড এগুলো ভিন্ন ভিন্ন হয়ে থাকে। আশা করি বিষয়টা আমি বুঝাতে পেরেছি। কস্ট সবচেয়ে যে শেষের যে বিষয়টি রয়েছে, বলেছিলাম যে আমাদের কি করতে হবে, ব্যয় সংকোচন করতে হবে। আমরা ব্যয় বলতে শুধুমাত্র বুঝি যে টাকা পয়সার ব্যয় না, ব্যবসার কিন্তু টাকা পয়সার ব্যয়ের থেকে অন্যান্য ব্যয়ের কি বেশি ব্যয় হয়ে থাকে, অন্যান্য অপচয় বেশি হয়ে থাকে। টাকা পয়সার ব্যয় কিন্তু সহজেই দেখতে পারি, কিন্তু অন্যান্য অপচয় কিন্তু আমরা সেগুলো সহজে দেখতে পারি না, সেগুলো আমরা মনে করি যে এগুলো মনে হয় অপচয় না, কিন্তু আলটিমেটলি টাকা পয়সা থেকে এগুলো বড় অপচয়। কারণ টাকা পয়সা ব্যয় আমরা বাজেটারি কন্ট্রোলের মাধ্যমে বলেছি, বা কন্ট্রোল করার মাধ্যমে, অডিট করার মাধ্যমে, ঠিক আছে, হিসাব নিকেশের মাধ্যমে কন্ট্রোল করতে পারি। কিন্তু এই ওয়েস্টেজ গুলো কিন্তু আমরা ব্যবসাকে চোখে দেখা যায় না, বা আমরা জানি না, এই জন্য কন্ট্রোল করতে পারি না বলে ব্যবসাকে কিন্তু একসময় কি লস হয়ে যায় বা পথে বসতে হয়। তো এইগুলো ওয়েস্টেজ আমাদেরকে কিন্তু জানতে হবে এবং কমাতে হবে, বিশেষ করে উদ্যোক্তাদের, যারা বিশেষ করে প্রোডাকশন বেস যারা ব্যবসা করছি। যেমন ইনভেন্টরি, এটা কিন্তু একটা ব্যয়। ইনভেন্টরি আপনি যদি বেশি প্রোডাকশন করে রাখেন তাহলে কিন্তু আপনার র ম্যাটেরিয়াল, কাঁচামাল এগুলো কি থাকবে, এগুলো কিন্তু বদ্ধ হয়ে থাকবে, ওয়্যার হাউসে বদ্ধ হয়ে থাকবে। তো ওয়্যার হাউসে নেবেন, ওয়্যার হাউসের ভাড়া গুনতে হবে, বড় ওয়্যার হাউস থাকলে বড় ভাড়া দিতে হবে। সো প্রয়োজনের অতিরিক্ত, চাহিদার অতিরিক্ত বেশি বেশি প্রোডাকশন করে রাখা বা ইনভেন্টরি জমা করে রাখা কিন্তু এই এক প্রকার আপনার টাকা জমে থাকে। শুধু টাকাই জমে থাকে না, আপনার রিস্ক জমে থাকে। আপনি অনেক স্তূপ প্রোডাক্টের স্তূপ করে রাখলেন, ইঁদুর কেটে ফেলতে পারে, আগুন ধরে যেতে পারে। সো এটা কিন্তু একটা ওয়েস্টেজ, ঠিক আছে। ডিফেক্ট বা রিওয়ার্ক, এই যে আপনি ভুল প্রোডাক্ট বানাচ্ছেন, ঠিক আছে, কোয়ালিটিফুল প্রোডাক্ট বানাচ্ছেন না, রিটার্ন হচ্ছে, এটা কিন্তু আপনার ওয়েস্টেজ, এটা আপনার অপচয় হচ্ছে, এখান থেকে বের হয়ে আসতে হবে। তারপরে রয়েছে ওভার প্রসেসিং। এটা সাধারণত লার্জ স্কেলের ক্ষেত্রে আমরা যখন বিভিন্ন মেশিনের টেকনিক্যাল ট্রেনিং দিয়ে থাকি, তখন কিন্তু আমরা আরপিএম, মেশিনের চাকা 1 সেকেন্ডে কতটুকু ঘুরছে সেগুলোও দেখি। কারণ 1 সেকেন্ডে ঘোরার সাথে আপনার প্রোডাক্টিভিটি, আউটপুট কি বেরোবে সেটা ডিপেন্ড করে। সো আপনি যে প্রসেসে প্রোডাকশন করছেন, সেই প্রসেসে আসলে ওভার প্রসেসিং হয়ে যাচ্ছে কিনা, টাইমটা বেশি লাগছে কিনা, সেই বিষয়ে কিন্তু আপনার খেয়াল রাখতে হবে। তার মোশন, ঠিক আছে, হ্যান্ডেলিং, প্রোডাক্ট এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সপোর্ট করা, এগুলো কিন্তু ট্রান্সপোর্ট, এগুলো কিন্তু আপনার কি খরচ বেড়ে যায়। হ্যাঁ, যখন আপনি যত বেশি প্রোডাক্ট হ্যান্ডেলিং করবেন, এক জায়গা থেকে আরেক জায়গায় সরাবেন, নিয়ে যাবেন, ঠিক আছে, এক জায়গা থেকে আরেক জায়গায় রাখবেন, তত কিন্তু প্রোডাক্টের রিস্ক বাড়বে। এর জন্য হ্যান্ডেল করার জন্য একটা লোক লাগবে। সো এগুলো কিন্তু কস্ট। সো এগুলো আপনার মাথায় রাখতে হবে। তারপরে ওয়েটিং, সার্চিং, আমরা অনেক সময় কি থাকে, ওয়েট করি যে আমার কাছে অর্ডার আসবে, বসে আছি, তারপর আমি মালটা সেল করবো, মাল তা না। এগুলো কিন্তু আসলে আপনাকে টাইম ওয়েস্ট করছে, এগুলো কিন্তু আপনার কষ্ট ওয়েস্ট করছে। আপনি লোক নিয়ে রেখেছেন, তার কোনো কাজ নাই, সে বসে আছে, ঠিক আছে, তাকে আপনি কাজ দিতে পারছেন না, মার্কেটে আপনি ওইভাবে তাকে ব্যবহার করতে পারছেন না, তাতে কিন্তু কি তাই বসে থাকতে হচ্ছে, এটা কিন্তু আপনার কস্ট বাড়াচ্ছে, এটা আপনার ওয়েস্টেজ হচ্ছে। ওভার প্রোডাকশন, ঠিক আছে, বেশি বেশি প্রোডাকশন করাও কিন্তু, চাহিদার তুলনায় বেশি বেশি প্রোডাকশন করা, এটাও কিন্তু আপনার কি, যে আপনার ইনভেন্টরি বাড়াবে, এটা রিস্ক বাড়াবে, এটা আপনার কাঁচামাল, বেশি বেশি কাঁচামাল লাগবে, ঠিক আছে, এটাও কিন্তু আপনার জন্য ওয়েস্টেজ, টাকা অবদ্ধ রাখছে। আপনি ওভার প্রোডাকশন করে রাখছেন, প্রোডাক্ট কিন্তু থেকে যাচ্ছে, আপনি বিক্রি করতে না পারলে এটা কিন্তু এক্সপায়ার হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, এগুলো কিন্তু আপনার কি মানি অপচয় করছে, অপরচুনিটি কস্টকে বৃদ্ধি করে দিচ্ছে, অপরচুনিটি কস্ট সম্পর্কে আমরা জানি, ঠিক আছে, সেটাকে বাড়াচ্ছে। সবশেষে হলো অ্যাবিউজ অফ ট্যালেন্ট, ঠিক আছে, আমরা অনেক সময় যারা একাধিক লোক নিয়ে একটু বড় ব্যবসা, যারা অনেক সময় এমপ্লয়ি নিয়োগ দিচ্ছি, তারা কিন্তু আমাদের ম্যান পাওয়ারকে ব্যবহার করতে পারছি না, ঠিক আছে, তাদের কি পরিমাণ কাজ, দায়িত্ব কি, ঠিক আছে, তাদের ম্যানেজ করতে পারছি না, লিডারশিপ নেতৃত্ব না থাকার কারণে তাদের ব্যবহার করতে পারছি না, সেলসম্যান বা সেলস টিমকে চালাতে পারছি না, এই জন্য তাদেরকে বসে বসে বেতন দিতে হচ্ছে বা তাদের কাছে আউটপুট পাচ্ছি না। এটি হলো মেধার বা হিউম্যান ক্যাপিটালের অপচয়। এগুলো কিন্তু অপচয় হয়। যে এই যে 8টি অপচয়ের কথা আমি শেয়ার করলাম, এগুলো কিন্তু সরাসরি আমরা চোখে দেখি না, কিন্তু এগুলোর দ্বারা প্রচুর অর্থ, সময়, অপরচুনিটি কস্ট ব্যয় হয়ে যাচ্ছে, যেগুলো থেকে আমরা কিন্তু আউটপুট পাচ্ছি না। সো এই বিষয়ের প্রতি আমাদের খেয়াল রাখতে হবে।
সবশেষে যেটি আমি বলতে চাচ্ছি যে আমরা ব্যবসায় ভুল করব, ভুল আগেও বলেছি যে ভুল ব্যবসার একটি অংশ, ভুল ব্যবসার একটি পার্ট, ভুল হবেই, ঠিক আছে, আমরা ভুলের ঊর্ধ্বে না, ঠিক আছে। তো এই আমার ভুল যেমন আরেকজনের অপরচুনিটি তৈরি করে দেয়, আবার অন্যের ভুল কিন্তু আপনার জন্য একটা অপরচুনিটি তৈরি করে দেবে। সো এই জন্য বলা হয়েছে ভুল ইজ এ পার্ট অফ দ্য বিজনেস। সো আমরা যদি ভুল করে থাকি বা আমরা যদি এই কাজগুলো করে না থাকি, এখন আপনার হাই হাই করার কিছু নাই। আমরা হয়তো অনেক কিছু দেখছেন, সামনে কিন্তু সুযোগ রয়েছে যে আফসোস না করে সামনের যে প্রচেষ্টা রয়েছে, সামনের যে উদ্যোগগুলো রয়েছে, সেই ইনভেস্ট আপনারা করবেন, যে ব্যবসাগুলো করবেন সেগুলোর ক্ষেত্রে যেন আপনার সর্বোচ্চ শক্তি মেধা দিয়ে এই বিষয়কে ফোকাস দিয়ে করতে পারেন, সেই বিষয়ের প্রতি খেয়াল রাখবেন। এরকম একটি কোর্স ডেনিস ওয়েটলির একটি কোর্স আমি আপনাদের সাথে শেয়ার করেছি। সবশেষে কয়েকটি কথা আপনাদের সাথে বলতে চাই। ভুল হয়েছে, ভুল হতেই পারে, মনে রাখুন যে কাজ করে তারই ভুল হয়েছে, ভুল হয়, এবং যে মিস্টেকস আর প্রুভ দ্যাট ইউ আর ট্রাইং। ভুল হলে হতাশ হবেন না, ভুল হলে আপনার ভুলটাই প্রমাণ করছে আপনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন, আপনি ডেভেলপ করার চেষ্টা করেছেন। সো ভুল হওয়া দোষণীয় কিছু না। সো ব্যর্থ হতেই পারেন, কি বল, ব্যর্থ আপনি হবেন। যারা কাজ করে, যারা রিস্ক নেয় তারাই ব্যর্থ হয়। তো ব্যর্থতা হলে মনে রাখবেন, ঠিক আছে, যে ব্যর্থতার মধ্যে খারাপের কিছু নাই, ঠিক আছে, কারণ ফেল হলে খারাপের কিছু নাই। দুঃখিত যে এখানে আমরা যেটা দ্রুত চলে যাচ্ছি, যে কারণ আসলে আমাদের টাইম আসলে স্বল্প সময়, আমরা দেরি করেছি ইয়েতে, যে আমরা যদি ব্যর্থ হই, মনে রাখবেন যে ফেইলের একটা কিন্তু হিডেন মিনিং আছে, সেটি ভাববেন, সেটি জানার চেষ্টা করবেন। ফেইল এর এফ ফর ফার্স্ট, এ ফর অ্যাটম, আই ফর ইন, এল ফর লার্নিং। তো কোন কাজে যদি ফেল হন, তাহলে বুঝবেন আপনার প্রথম ইনিশিয়েটিভটা ছিল লার্নিং এর জন্য, শেখার জন্য। সো ফেল করে ডিমোটিভেশন হওয়ার কিচ্ছু নাই, ঠিক আছে। নো, ঠিক আছে, ক্রেতারা, আপনারা ব্যবসায়ী, ক্রেতারা, বিভিন্ন মানুষ যদি পার্টনাররা আপনাকে নো বলে, তাহলে হতাশ হওয়ার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। হতাশা কখনোই হতাশ হবেন না, কারণ নো মানে কিন্তু নো না। নো মিন্স নেক্সট অপরচুনিটি। একজন না করলো মানে আপনাকে আরেকজনের কাছে যাওয়ার সুযোগ রয়েছে, আরেকজনকে কনভিন্স করার সুযোগ রয়েছে। সো নো মানে নেক্সট অপরচুনিটি। ডিমোটিভেট হওয়া যাবে না, ফ্রাস্ট্রেশন হওয়া যাবে না, সামনের দিকে আগাতে হবে। সব শেষে আমরা অনেক সময় হতাশ হয়ে যাই, অনেক সময় বলি ইম্পসিবল, আমার দ্বারা হবে না। সো আপনার যদি এরকম হতাশ হয়ে যান, কোনো কিছু ইম্পসিবল মনে হয়, আপনি একটু থিঙ্ক আউটসাইড অফ দ্য বক্স, একটু গতানুগতিক চিন্তার বাইরে একটু ভাবেন। আউটসাইড দ্য বক্স শব্দের সাথে আমরা সবাই পরিচিত। একটু ভিন্নভাবে ভাবার চেষ্টা করেন, একটু ভিন্ন ওয়েতে কাজ করার চেষ্টা করেন, একটু মানুষের সাথে কনসাল্ট করেন, পরামর্শ নেন মানুষের, দেখবেন আপনি ওয়ে পেয়ে যাবেন। দেখেন, এই ইম্পসিবল শব্দটাই কিন্তু ভাঙলে কিন্তু আমরা খুঁজে পাই আই এম পসিবল। আপনি একটু আই এম কে, একটু আই এবং এম কে একটু ধাক্কা দিয়ে সরিয়ে দেন, একটু টেকনিক অবলম্বন করেন, একটু মোটিভেশন নেন, দেখবেন আই এম পসিবল হয়ে যাবেন। সো আসলেই যে ইম্পসিবলই আসলেই পসিবল, অসম্ভব কিন্তু আসলে সম্ভাবনার পথকে বের করে দেয়। সো এই ছিল আমার ওভারঅল সংক্ষেপে প্রেজেন্টেশন। তো চেষ্টা করেছি যে বিশাল কিছু বিষয়কে সংক্ষেপে উপস্থাপন করার জন্য। কতটুকু হয়েছে আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি। আপনার এন্ড থেকে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আপনার কোশ্চেন করতে পারেন। আমি চেষ্টা করব আমার যে স্বল্প অভিজ্ঞতা বা মেধা বা এক্সপেরিয়েন্স রয়েছে সেগুলো দিয়ে আপনার কোশ্চেনের উত্তর দেওয়ার জন্য। সো আমি আজকে যারা শুনছেন, বিশেষ করে হোস্টকে অনুরোধ করছি তার অংশটুকু যদি কোনো কেউ কোশ্চেন করে, কোশ্চেন নিয়ে নেওয়ার জন্য, না হলে আমরা শেষে চলে যাব। অলির ভাই। হাসান ভাই, থ্যাংক ইউ। একটু নেটে প্রবলেম করছিল এখানে। অনেক সুন্দর একটি সেশন আমরা দেখতে পেলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের 1 ঘন্টায় আসলে এই সেশনটা কখনোই কোনোভাবেই সম্পন্ন করা সম্ভব না, কিন্তু আপনি কিভাবে যে 1 ঘন্টায় শেষ করলেন, এটাই হলো আমাদের কাছে একটা রহস্য রয়ে গেল। এই রহস্যটা আমরা কখন শুনবো? আচ্ছা, তাহলে আমি থ্যাংক ইউ দিয়ে ধন্যবাদ, ঠিক আছে। সেশনটা পার্টিসিপেটরি হলে আরেকটু ভালো হতো, কিন্তু আসলে টাইম এবং সবকিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য হয়নি। তো আমি যেটি বলতে চাচ্ছিলাম যে আসলে এত বড় টপিক আসলে 1 ঘন্টায় করা খুবই ডিফিকাল্ট। তো আমি শুধু গন্ত্র করে গিয়েছি। তো যারা সাথে ছিলেন আমার এন্ড থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর অনলাইনে যারা ভিউয়ার, যারা দর্শক, যারা শুনছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ। এবং আমাকে সুযোগ করে দেওয়ার জন্য এন্টারপ্রেনার ই-কমার্স ফোরামটাকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি আমার শেয়ারটি ক্লোজ করছি। ওয়ালাইকুম আসসালাম হাসান আল মামুন ভাই। আমরা আসলে অত্যন্ত রিচফুল একটি প্রোগ্রাম এতক্ষণ মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম। আপনারা সবাই দেখছিলেন আমাদের সেশন। এখানে আসলে
আজকে এমন একটি সেশন আপনাদের সামনে উপস্থাপন করলো হাসান আল মামুন ভাই, যে সেশনটি আসলে করার জন্য দেখা যায় অনেক সময় 1 মাস আগে থেকে ইভেন্ট তৈরি করা হয়। বিভিন্ন যারা এই ধরনের ট্রেনিং করার বুঝে, আসলে মামুন ভাই একটা কথা বলেছিল যে আসলে বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে একটা বলেছিল যে রিলেটেড জ্ঞান অর্জন করা এবং বিভিন্ন ধরনের ট্রেনিং বা প্রশিক্ষণ নেওয়া। তো আমরা আসলে কোন ধরনের প্রশিক্ষণ নেওয়া দরকার আমরা অনেক সময় আমরা উদ্যোক্তারা বুঝি না। আমাদের যে কয়েকটা সমস্যা মামুন ভাই উল্লেখ করেছে তার মধ্যে এটা একটা অন্যতম সমস্যা ছিল। তো আজকে আমরা যে একটা ট্রেনিং দিয়েছিলাম, ট্রেনিংটা একেবারে বাংলায় এক লাইনে লেখা ছিল যে উদ্যোক্তাদের যত সব ভুল এবং তার সমাধান। এটা কিন্তু আমাদের এখানে যদি 8,000 উদ্যোক্তার মধ্যে 8,000 মেম্বারের মধ্যে 800 জন উদ্যোক্তা থাকে, আসলে এই 800 জন উদ্যোক্তাই সিরিয়াল দেওয়ার কথা যে আসলে এই ধরনের একটা উদ্যোক্তা ট্রেনিং তাদের সবারই দরকার। কিন্তু আমাদের দেশের সমস্যা, এটা সমস্যা নাকি জানি না, আমাদের আমরা আসলে ট্রেনিং নিতে চাই না। আমরা আসলে জানতে চাই না যে আমার আসলে মূল কথা হলো আমরা মানবীয় ভাবে আমাদের একটা গুণ, আমি আসলে গুণ বলি, আমি কাউকে দোষ বলছি না, যে আমরা আসলে আমাদের যে শিখা দরকার এটা শিখতে চাইলেও অনেকে মনে করে যে আমি শিখতে যাব তাহলে মনে হয় যে আমি ছোট হয়ে যাব। তো এই রকম একটা বিষয় আমাদের কিন্তু অনেকের মধ্যে হয়, আমরা কিন্তু শিখতে চাই না। বাট আসলে মামুন ভাই যে কয়টা পয়েন্ট প্রথমেই বলেছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল যে আসলে আমাদের প্রশিক্ষণ। তো প্রশিক্ষণটা যে কত বড় গুরুত্বপূর্ণ একটি বিষয়, এতক্ষণ আমরা যে 1 ঘন্টার যে সেশনটি দেখলাম, তো এর মধ্যে অনেক কিছুই আমাদের আসলে জানা নেই, অজানা ছিল। আমরা এখানে মামুন ভাইয়ের মাধ্যমে জানতে পারলাম। তো মামুন ভাইও যে এই জিনিসটা এমনি এমনি জেনেছে তা না, তাকেও কিন্তু এর উপরে অনেক পড়ালেখা করতে হয়েছে, স্টাডি করতে হয়েছে, বিভিন্ন ধরনের অনেক রিচফুল ট্রেনিং এবং সেই পেইড ট্রেনিং তাকে করতে হয়েছে। তারপরে আজকে এই ধরনের একটি ট্রেনিং সেশন যেটা আপনাদের সামনে উপস্থাপন করেছে। আমরা আমাদের গ্রুপের পক্ষ থেকে আপনাদের জন্য এই ধরনের ট্রেনিং সেশনটি ফ্রি অফ কস্ট, কোনো ট্রেনিং ফি ছাড়াই দিয়েছিলাম। কিন্তু আমাদের এখানে যারা জয়েন করেছেন আমরা দেখতে পাচ্ছি শামীম রেজা ভাই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একজন টিচার, আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদ রিয়াজুল হক, দীপা সিদ্দিকী, ইফাত শারমিন, শফিকুল ইসলাম এবং খালেদা আক্তার। আপনারা জয়েন করেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের 1 ঘন্টার সেশনটি ইতিমধ্যে শেষ হয়েছে। আমরা এই ধরনের সেশন আগামীতে আরো করব, আপনারা আমাদের সাথে থাকবেন। আপনাদের প্রশ্ন উত্তর পর্বে আমরা যেতে চেয়েছিলাম, তো আমাদের টাইম অলরেডি 1 ঘন্টা ওভার হয়ে গেছে। আমরা এখানে কেউ আসলে ফ্রি না। আমি 8টা থেকে আমাদের একটা ট্রেনিং, আমাদের একটা মিটিং ছিল, এখন আবার 10টা থেকে আমার আরেকটা মিটিং আছে, তারপরে 10টা 20 প্রায় বেজে গিয়েছে। তো আমরা 20 মিনিট ওখানে টাইম করেছি। আমরা আসলে হয়তো গ্রুপে অনেকে মনে করে অনেক যে যারা এখানে কথা বলে তারা মনে হয় কাজ, অনেকে এরকম বলেও যে এডমিনদের কোনো কাজ নাই, তারা গ্রুপে এসে লাইভ করে, তাদের সময় আছে, তাদের মনে হয় অনেক সময় ফ্রি সময় আছে, এইরকম বিষয় না। আজকে মামুন ভাইকে এই ধরনের একটা ট্রেনিং সেশন নেওয়ার জন্য কোনো প্রতিষ্ঠান হয়তো তাকে অনেক টাকা দিয়ে হায়ার করবে, অথবা কোনো প্রতিষ্ঠান হয়তো একটা ইভেন্ট তৈরি করবে যেখানে হয়তো 1,000 বা 2,000 টাকা দিয়ে ওই ট্রেনিং সেশনটি করতে হবে। সেখানে যদি 500 লোক ওখানে জয়েন করে তাহলে মামুন ভাইয়ের বিশাল একটা অ্যামাউন্ট কিন্তু তার পকেটে যেত। তো এই ধরনের উদ্যোক্তা, কেন আমরা সবসময় নিজেদেরকে কমার্শিয়াল ভাবে চিন্তা করি না, আমরা যে মেধা বা বুদ্ধি যারা রিয়াল যারা শিক্ষক, তাদের সবসময় একটি সামাজিক দায়বদ্ধতা থাকে যে আমাদের যারা উদ্যোক্তা আছে তাদেরকে ট্রেনিং করানো, এটা আমাদের মধ্যে নিজেদের মধ্যে আমরা ফিল করি যে তাদেরকে শেখানো দরকার। এই সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা আজকের এই ট্রেনিং সেশনটি আয়োজন করেছি এবং আগামী দিনে এই ধরনের ট্রেনিং সেশন আরো হবে। আশা করি আপনারা যারা আজকে ট্রেনিং সেশনে ছিলেন, অন্তত যারা সরাসরি জুম মিটিং এ ছিলেন, এই জুম মিটিং এর লিঙ্কটা কিন্তু সরাসরি আমরা ফ্রি লিঙ্ক শেয়ার করে দিয়েছিলাম, উন্মুক্ত করে দিয়েছিলাম। তারপরেও অনেকে জয়েন করার সুযোগ পাওয়ার পরেও অনেকে জয়েন করে নাই বা করতে পারে নাই। তো আপনারা যারা জয়েন করেছেন, আপনারা যে অভিজ্ঞতা অর্জন করেছেন, আশা করি আপনাদের থেকে গ্রুপে আপনারা এই বিষয়ে যদি 2-1টা পোস্ট দিয়ে অন্য যারা আছে তাদেরকে উৎসাহিত করেন, তাহলে ইএফ গ্রুপটা আপনারা সবসময় নিজেদের গ্রুপ মনে করেন, এটা আপনার নিজেদের একটি পরিবার। আপনারা আগামী দিনে এই গ্রুপটা আরো রিচ হবে, আরো জ্ঞান ভিত্তিক একটা গ্রুপ হবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের প্রোগ্রামটি আমি এখানে শেষ করতে চাই। মামুন ভাই, আপনি শেষ যদি সময়ে যারা এখানে আছেন, আমরা আসলে প্রশ্ন নেওয়ার আর সুযোগ পাবো না, আপনি 1 মিনিটের মধ্যে আপনি একটু শেষ করতে পারেন। আপনার প্রোগ্রামটা অত্যন্ত সুন্দর হয়েছে। আশা করি আগামী দিনে আরো আমরা সুন্দরভাবে এই প্রোগ্রামগুলো আয়োজন করার চেষ্টা করব। ধন্যবাদ মামুন ভাই। ধন্যবাদ। আসলে যেটি বলতে চাচ্ছি যে লার্নিং এর কোনো বিকল্প নেই, লার্নিং শিখতে হবে। আমি যদিও একটা প্রফেশনাল ট্রেনার, কিন্তু আমি কিন্তু প্রচুর পড়াশোনা করতে হয় আমাদের।
সো একজন ব্যবসায়ী হিসাবে আমি যারা ব্যবসা করছেন উদ্যোক্তাদের বলবো, শুধু ব্যবসার প্রতি তো নজর দিতেই হবে আপনাকে। এর পাশাপাশি আপনার গ্রোথ, পার্সোনাল গ্রোথের জন্য আপনি একটু পড়াশোনা করেন। প্রতি মাসে অন্তত 1টি করে বা 2টি করে ট্রেনিং নেওয়ার চেষ্টা করেন। ঠিক আছে? বিভিন্ন ফ্লোরে, বিভিন্ন ফোরামের সাথে সংযুক্ত হওয়ার থাকার চেষ্টা করেন। সেখান থেকে কিন্তু আপনি কোনো না কোনোভাবে বেনিফিট হতে পারবেন। সো আমাকে যারা শুনছেন, আমি নিজেই ছোট মানুষ, আমি নিজেও লার্নিং করছি, শিখছি। তো পার্সোনালি আমাকে শোনার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আর যেটি বলছে এই প্ল্যাটফর্মটি এন্টারপ্রেনিউর ই-কমার্স যে ফোরাম, এটি কিন্তু বাংলাদেশের একটি ইমার্জিং একটি প্ল্যাটফর্ম। আমি যতদূর জেনেছি এবং আমি এর সাথে সম্পৃক্ত, এখানে কিন্তু অনেক উদ্যোক্তারা কাজ করছে এবং এখানে কিন্তু আরো নতুন নতুন অনেক বিষয়গুলো আসছে যেখানে উদ্যোক্তারা বেনিফিট হবে এই ট্রেনিং এর মতোই। সো যারা উদ্যোক্তারা রয়েছেন, যারা লাইভে শুনছেন এবং যারা আমাদের এই ফোরামের সাথে এখনো সংযুক্ত হননি, তাদেরকে অনুরোধ জানাচ্ছি তারা এই ফোরামের সাথে সংযুক্ত হন, আমাদের গ্রুপে অ্যাড হন। তাহলে আপনি সময় সময় আপনারা কি কি করতে হবে, কিভাবে করতে হবে, আমাদের গ্রুপের অ্যাডমিন আপনারা এই কি বলে সেখান থেকে ইনস্ট্রাকশন গুলো পাবেন এবং আশা করি সেভাবে আপনারা উপকৃত হতে পারবেন। তো সবশেষে বিশেষ করে লাইভ সেশনে যারা ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি জানি এখানে অনেকে আপনারাও অনেক বেশি এক্সপার্ট। তো আমার কথার মধ্যে যদি কোনো কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে সেগুলো অন্তত ক্ষমা সুন্দর দিকে দেখবেন এবং পার্সোনালি আমাকে কমেন্টস করবেন, আমি আমার জায়গাগুলো ডেভেলপ করার চেষ্টা করব। তো সকলকে শুভরাত্রি জানিয়ে আজকে সেশন কোঅর্ডিনেটরকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে শেষ করেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মামুন ভাই, এবং যারা আমাদের সাথে জয়েন করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাদের পরিবারের একটি অংশ। আগামীতে আপনারাও আমাদের সাথে এইভাবে লাইভ সেশনে আসবেন। আমাদের গ্রুপ থেকে অনেক উদ্যোগ নেওয়া হচ্ছে, লাইভ প্রোগ্রাম করা হচ্ছে, সামনের দিকে আরো অনেক প্রোগ্রাম হবে এবং আপনাদের সাথে সবসময় সার্বক্ষণিক আমরা বিভিন্ন ধরনের শেয়ারিং এর মাধ্যমে আমরা আমাদের কার্যক্রমগুলো করার চেষ্টা করছি। আজকের মতো আমাদের প্রোগ্রামটি এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।